আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি খবর? তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে এমসিকিউ শিওর শট। এই শিওর শটে কি আমরা 4 মারবো না 6? এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আমি জাস্ট তোমাদেরকে শিখিয়ে দিতে পারি। তো দেখো, আজকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। মানে আমাদের সবচাইতে ভয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যেই চ্যাপ্টারটা নিয়ে সেটার এমসিকিউ হচ্ছে আজকে আমরা দেখব। তো এখন এই জায়গাতে হচ্ছে এই এমসিকিউটা আসলে কাদের জন্য? যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, যারা হচ্ছে ক্লাস 9-এ আছো তাদের জন্য, সবার জন্যই হচ্ছে এটা অ্যাপ্লিকেবল। কারণ যতদিন হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে এই চ্যাপ্টারটা হচ্ছে থাকবে। এখন এই জায়গাতে আমরা টোটাল 74টা এমসিকিউ দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত 74টা হচ্ছে এমসিকিউ দেখব। চ্যাপ্টারের ভেতরে ঢোকার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই। দেখো, এই চ্যাপ্টারের হচ্ছে কয়েকটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে। তুমি যদি চ্যাপ্টারটা খোলো, দেখবা হচ্ছে শুরুতেই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলোর ব্যাপারে হচ্ছে আলোচনা আছে, ঠিক আছে? তারপরে তুমি যদি যাও দ্বিতীয় পার্টে, তুমি দেখবা হচ্ছে তোমার ভূ অভ্যন্তরের যে গঠন, সেই গঠনের ব্যাপারে হচ্ছে আলোচনা আছে। তারপরে হচ্ছে আমাদের সময়, স্থানীয় সময়, ঠিক আছে, প্রমাণ সময়, দ্রাঘিমা, অক্ষাংশ ইত্যাদির ব্যাপারে হচ্ছে আলোচনা রয়েছে, যেখান থেকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্নগুলো হয়। কিন্তু এমসিকিউগুলো ম্যাক্সিমাম কোন জায়গা থেকে হয় সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখব। এবং সাথে সাথে এর পরের পার্টে যদি যাও, অলরেডি 3টা পার্টের কথা বলে ফেলছি। 4 নম্বর পার্টে তোমরা দেখবা হচ্ছে ঋতু পরিবর্তন। পৃথিবীর বার্ষিক গতির ফলে পৃথিবীর যে ঋতু পরিবর্তন হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন ঋতু হচ্ছে বিরাজমান থাকে, সেটার ব্যাপারে আলোচনা আছে। এবং এখান থেকে হচ্ছে অনেক বেশি সৃজনশীল প্রশ্ন হয়। এবং লাস্টে হচ্ছে আমাদের জোয়ার ভাটা। এই 5টা পার্ট, জোয়ার ভাটা, তারপরে হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন এবং সময়, এই 3টা পার্ট হচ্ছে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যে বললাম ভূ অভ্যন্তরের গঠন, এই ভূ অভ্যন্তরের গঠন থেকেও কিন্তু সৃজনশীল হতে পারে, কিন্তু এমসিকিউর জন্য সবগুলো ইম্পর্টেন্ট। তা থেকে আমরা দেখি যে প্রথম যেই পার্টটা মানে গ্রহ উপগ্রহ, এখান থেকে অত বেশি হচ্ছে সৃজনশীল আমরা খেয়াল করি না, কিন্তু এমসিকিউর জন্য এবং আমাদের যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন এই জায়গাতে আমরা ধরো হচ্ছে সামনে আমাদের এফআরবি শুরু হতে যাচ্ছে। তো এই ভিডিওটা যতদিন তোমাদের সামনে আসবে তোমরা অলরেডি হচ্ছে এফআরবির ক্লাস শুরু করে দিয়েছো। এবং যারা হচ্ছে ধরো হচ্ছে মনে করো যে জিনিসপত্রগুলা মানে দেখবা বা হচ্ছে এফআরবি করবা, তারা দেখবা হচ্ছে এই জায়গায় আমাদের বেশ কিছু হচ্ছে ওয়ান শটও আছে। ওকে, তো ওয়ান শটগুলোর মধ্যে আমাদের এমসিকিউ ওয়ান শট, সিকিউ ওয়ান শট সবগুলাই হচ্ছে তোমরা আস্তে আস্তে পেয়ে যাবো। এর মাধ্যমে কিন্তু আমাদের পরীক্ষার যে হচ্ছে প্রশ্নর ধারা এবং পরীক্ষার যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা কিন্তু আমাদের সম্পূর্ণরূপে শেষ হবে, ঠিক আছে? মানে আমরা এসএসসিতে প্রিপারেশনটা আসলে কিভাবে নেই? আমরা প্রিপারেশনটা নেই হচ্ছে আমরা বই পড়ি, তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করি। তো আমরা চিন্তা করছি যে আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমাদের ওয়ান শটগুলো দেখবে, ঠিক আছে? আমাদের যে হচ্ছে এসএসসি 25-এর জন্য যে ওয়ান শটগুলো আছে এই ওয়ান শটগুলো দেখবে। ওয়ান শটগুলো দেখে সাথে সাথেই হচ্ছে আমাদের কি এমসিকিউ এবং হচ্ছে সিকিউ ওয়ান শটগুলো দেখে ফেলে একদম হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করবে, মানে বেসিক তোমাদের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার সেটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এসএসসি এফআরবি সম্পর্কে হচ্ছে আর কিছু বলার নাই। তোমরা অলরেডি হচ্ছে অনেক কিছু জানো। শুরু হয়ে যাচ্ছে কবে? আমাদের কিন্তু তোমার তো 25 তারিখে শুরু হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে তোমরা আজকে ভিডিওটা পাচ্ছ। তো দেখো, পার্ট 1 সৌরজগৎ থেকে আমরা দেখব কি রকম এমসিকিউ গুলা হচ্ছে আসে। খুব বেসিক থেকে খুবই কমপ্লিকেটেড জিনিসপত্র হচ্ছে আমাদের আসতে পারে, ঠিক আছে? আমরা সাধারণ নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে আমরা দেখি হচ্ছে মানে তোমার হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক যেগুলো আছে, মানে কতগুলো থাকে 1 2 3 রোমানে, তারপর সেগুলো আমরা চুজ করি, তাই না? যে 1 ও 2 বা 1 2 3 বা 2 ও 3 এরকম। আর এটা হচ্ছে কি অভিন্ন তথ্যভিত্তিক, ঠিক আছে? মানে যেখানে ওই যে তোমার উদ্দীপকের মতো একটা দেওয়া থাকে এবং সেই উদ্দীপক পড়ে হচ্ছে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আছে। তো সৌরজগতের গ্রহের সংখ্যা কতটি? এটা হচ্ছে খুবই কমন একটা কোয়েশ্চেন। আমরা জানি সৌরজগতের গ্রহ সংখ্যা হচ্ছে 8টি এবং এসেছে কোথায়? দেখো, রাজশাহী বোর্ড 2016। এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা অলওয়েজই বলো যে ভাই আমরা তো এমসিকিউ পড়ি কিন্তু বোর্ড প্রশ্ন হচ্ছে পড়ি না। দেখো, এখানে সব হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের কম্বিনেশন তোমাদের করা আছে, যাতে তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলোর ব্যাপারে আইডিয়া হয়ে যায়। কয়টা আছে? সিম্পল কোয়েশ্চেন 8টি, তোমরা কিন্তু একে এক পেয়ে গেলা। তারপর সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে? আমি তোমাদেরকে অলওয়েজই বলি
এখনো বলতেছি, সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় না কখনো হচ্ছে তোমার তাড়াহুড়া করবা না, মানে এমসিকিউ পরীক্ষাটা তুমি এভাবে কখনো নিবা না যে তাড়াতাড়ি আমার অ্যান্সার করতে হবে। ওকে, তো তুমি যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যান্সার পারো, তোমার দেখবা হচ্ছে এমসিকিউ 30টা অ্যান্সার করতে তোমার 15 মিনিটও লাগছে না, তো তোমার হাতে কিন্তু সময় আছে, তুমি আস্তে আস্তে অ্যান্সার করতে পারো। তো এখানে তুমি কি করবা, কোশ্চেনটা ভালো মতো দেখবা। দেখো, সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। এখন নক্ষত্র কি, নক্ষত্র মানে হচ্ছে কি যার আলো আছে, তাই না? নক্ষত্র মানে কি, নক্ষত্র মানে যার আলো আছে, যেমন সূর্য, সূর্যের হচ্ছে আলো আছে। এবং আমাদের যে সৌরজগৎ, সৌরজগতের একমাত্র নক্ষত্র হচ্ছে কি আমাদের সূর্য। তো সৌরজগতের প্রাণকেন্দ্র, প্রাণকেন্দ্র মানে কি একদম সৌরজগতের লাইফ লাইন, সৌরজগৎ টিকে আছে যে নক্ষত্রটার উপর, সেটা হচ্ছে সূর্য। কারণ কি, আমরা জানি যে এই সৌরজগতে গ্রহ আছে অনেকগুলা, কিন্তু এই গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নেই। আমরা আলো কোত্থেকে পাই, পৃথিবী বেঁচে আছে, পৃথিবী সার্ভাইভ করতেছে কিসের উপরে, সূর্য থেকে যে আলো এবং তাপ আসে তার উপর আমাদের পৃথিবী বেঁচে আছে। তার মানে এই জায়গায় সৌরজগতের প্রাণকেন্দ্র কে, সৌরজগতের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে? তো এই সূর্যতে আসলে আমরা দেখি যে একটা গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি, যেটা তোমরা বইয়ে পড়েছো, সেটা কি হাইড্রোজেন গ্যাস। এবং তোমরা আরো পড়েছো যে সূর্য হচ্ছে, মনে করো যে শক্তি উৎপাদন করে, ঠিক আছে, ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। তো এই গ্যাসটা আসলে তোমার মনে করো যে বিক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি করে, তাপ বিকিরণ করে, এই জিনিসটা হচ্ছে আমরা দেখছি। তো হাইড্রোজেন আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো, সূর্য কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি থাকে, দেন এটা হচ্ছে হিলিয়ামে কনভার্ট হয়, এটা আমরা জানি। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হাইড্রোজেন। রাজশাহী বোর্ড 2015। সূর্য নিজের অক্ষের চারদিকে কত দিনে একবার ঘুরে। আমি ক্লাসে তোমাদেরকে বলছি যে দেখো, মানে অক্ষ বলতে কি, তোমরা চিন্তা করবা হচ্ছে ধরো একটা বল, এই বলটার ঠিক মাঝখান বরাবর, ধরো একটা ফুটবল বা বাস্কেটবল, এটার একদম মাঝখান বরাবর, বুঝো কিন্তু একদম মাঝখান বরাবর যদি আমরা একটা লম্বা সুই প্রবেশ করাই, ঠিক আছে, একদম মাঝখান বরাবর, তাইলে আমরা বলতে পারবো এটা তার অক্ষ বা এক্সিস, ঠিক আছে? তো এক্সিস বা অক্ষ কি, একদম মাঝখান বরাবর যেটা থাকে। এখন পৃথিবী তার অক্ষের চারদিকে, মানে পৃথিবীর মাঝখান বরাবর ধরো একটা মনে করো যে লাইনের মতো আছে, তো সেটার চারদিকে পৃথিবী কতক্ষণে ঘুরে আসে, তোমরা ইজিলি বলতে পারো ভাই 24 ঘন্টা। যে এখান থেকে ঘোরা শুরু করছে পৃথিবী, মানে পৃথিবী যে গোল গোল ঘুরে নিজের অক্ষের চারদিকে, সেইটা সূর্যের চারদিকে যেটা, ওইটা না কিন্তু। তো পৃথিবী যে ঘুরে কতদিন সময় লাগে আমাদের, 24 ঘন্টা বা হচ্ছে তোমার একদিন, আর একটু হেরফের আছে হিসাবের। তো এরকম সূর্য নিজের অক্ষের চারদিকে একবারে কতদিন লাগে তার ঘুরে আসতে। তো আমরা জানি যে সূর্য নিজের অক্ষের চারদিকে 25 দিনে হচ্ছে একবার ঘুরে আসে, তোমাদের বইয়ের শুরুর দিকে দেওয়া আছে। আবারও বলি, এই পার্ট 1 যেটা আমাদের যে সৌরজগতের ব্যাপারে যে আমরা জানবো, এইটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম, এমসিকিউর জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো কখনো ইগনোর করবা না। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সৃজনশীলে দেখা যায় বোর্ডে এমনিতেই নাম্বার কম দেয়। তো সেক্ষেত্রে তুমি যদি গাফিলতি করে এমসিকিউ না পড়ে যাও, তুমি যদি মনে করো ঠিক মতো ইনফরমেশনগুলো তোমার মাথায় না থাকে, না রাখো, তাইলে কিন্তু তুমি এমসিকিউতে গিয়ে রাইট অ্যান্সার করতে পারবে না। আশেপাশে মিলায় লাভ নাই, তুমি পারো না তোমার ফ্রেন্ড যে পারবে এরকম না। তো ওই চিন্তা করে পরীক্ষার হলে যাওয়াটাও বোকামি। তো 25 দিনে তোমার হচ্ছে সূর্য নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসে। তার মানে কি শুধুমাত্র পরীক্ষা এগুলো আসবে না, যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো আসবে। তোমাদেরকে একটা টিপস দিই, ধরো এই যে সৌরজগৎ যেই পার্টটা আছে, এই পার্টটা থেকে হচ্ছে তোমরা কোন জিনিসটায় ফোকাস করবা, দেখবা হচ্ছে এখানে কতগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলোর মধ্যে কিছু সংখ্যা হচ্ছে বিশাল বড়, যেরকম কোন গ্রহের ব্যাস কত, ব্যাসার্ধ কত, ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো আসলে আমরা চাইলে একটু ইগনোর করতে পারি, বাট পৃথিবীরটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন তোমরা কি মনে রাখবা যে কোন গ্রহটা হচ্ছে সূর্য থেকে কতটুকু দূরে, বা ধরো এই জায়গাতে আমাদের শুক্র আছে, শুক্র হচ্ছে পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ, তাই না? তো শুক্র থেকে পৃথিবীর দূরত্ব কত, তারপরে আছে হচ্ছে আমাদের মঙ্গল, মঙ্গল থেকে পৃথিবীর দূরত্ব কত, মঙ্গল থেকে সূর্যের দূরত্ব কত, শুক্র থেকে সূর্যের দূরত্ব কত, পৃথিবীর মানে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা, কোন গ্রহের মানে জিনিসপত্র গুলা কি আছে। যেমন দেখো, পৃথিবীর ভূত্বকে যা পাওয়া যায় মঙ্গলের কিন্তু সেটা পাওয়া যায় না। আবার শুক্রের কথা চিন্তা করলে আমরা দেখবো যে শুক্রতে অ্যাসিড বৃষ্টি হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু কিছু এক্সেপশনাল ব্যাপার আছে প্রতিটা গ্রহের ব্যাপারে, যে জিনিসগুলো তোমার জানতে হবে। এবং তার থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, প্রতিটা গ্রহেরই যে উপগ্রহগুলো আছে, সব গ্রহের তো উপগ্রহ নাই, তাই না? তো যে উপগ্রহগুলো আছে সেই উপগ্রহগুলোর নাম জানতে হবে। খুব ভালো হয় যদি এটাকে আলাদা করে খাতার একটা জায়গায় নোট করে রাখো, পরীক্ষার আগে দেখে যেতে পারো, রিভাইস হয়ে যাবে, নাহলে গুলাই ফেলবা তোমরা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে ধরো এই যে পৃথিবী 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে, এরকম বুধের একটা টাইম আছে, শুক্রের একটা টাইম আছে, তাই না? আবার শুক্র মনে করো নিজ অক্ষের উপর খুবই আস্তে আস্তে ঘোরে। এই যে জিনিসপত্রগুলা, এগুলাতে ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট। কোন গ্রহের ব্যাসার্ধ, কোন গ্রহের ব্যাস কত, ব্যাসার্ধ কত, এগুলা মনে রাখতে গিয়ে তোমরা হচ্ছে এই পার্টটাই পারো না, বোকামি করবে না। তোমাদের সমস্যাটা আসলে কি জানো, তোমাদের সমস্যা হচ্ছে আরে এখানে অনেক কঠিন জিনিসপত্র আছে, এত কিছু মনে রাখতে পারবো না, পুরোটাই বাদ না।
সবসময় মনে রাখবা পড়ালেখা এরকম না যে তোমাকে 100% কমপ্লিট করে যেতে হবে। পড়ালেখা হচ্ছে যতটুকু পারো, তো কখনোই কোনো কিছু পুরাপুরি বাদ দিবা না। কিছু হলো মাথায় যতটুকু নেওয়া যায়, মনে যতটুকু থাকে, ওটা হচ্ছে তুমি পড়ে নিবা। দেখো সূর্য নিজের অক্ষের চারদিকে কত দিনে একবার ঘোরে? 25 দিনে হচ্ছে একবার ঘোরে। কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে? আমরা জানি এই যে মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বলের প্রভাবে হচ্ছে গ্রহগুলা সূর্যের চারদিকে ঘোরে। মানে এই মহাজগতে যা কিছু আছে সব কিছু একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে, এটা আমরা জানি। এটা কিসের প্রভাবে? মহাকর্ষ বলের প্রভাবে। আর এটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি যে হচ্ছে একটা নক্ষত্র মাঝখানে আছে, নক্ষত্রের চারদিকে হচ্ছে তোমার গ্রহগুলা ঘুরতেছে কেন? মহাকর্ষ বলের প্রভাবে। নাহলে তোমরা বলতে পারো যে ভাই পৃথিবী কেন সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবী দৌড়মেরা বের হয়ে যেলেই তো পারে, তাই না? গেলেই তো পারে, বাট সেটা করে না। কারণ কি? তার একটা বলের প্রভাবে সে হচ্ছে ওই সূর্যটাকে কেন্দ্র করে ঘুরতেছে। আবার চাঁদও হচ্ছে এই বলের প্রভাবেই পৃথিবীর চারদিকে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তো হচ্ছে মহাকর্ষ বল। সকল বোর্ড 2018। ওকে, কোন গ্রহের আকাশে বছরে দুবার সূর্য ওঠে? আমি একটু আগেই বলছি যে শুক্র গ্রহ হচ্ছে খুবই আস্তে আস্তে হচ্ছে ঘোরে। পৃথিবী যেরকম হচ্ছে একদিনে নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসে, মানে পৃথিবী ঘুরতে থাকে ফার্স্ট, বাট শুক্র হচ্ছে খুবই আস্তে আস্তে হচ্ছে তোমার মুভ করে। এখন দেখো পৃথিবী 24 ঘন্টায় একবার হচ্ছে ঘুরে আসে, নিজ অক্ষের চারদিকে হচ্ছে একবার ঘুরে আসে। এই জন্য হচ্ছে আমরা 24 ঘন্টা সময়ের ব্যবধানে দেখি একবার সূর্য উঠতেছে, একবার সূর্য ডুবে যাচ্ছে। কিন্তু দেখো শুক্র খুবই স্লো ঘোরে, খুবই স্লো মানে হচ্ছে খুবই স্লো। তো এই জন্য দেখা যায় কি, ধরো আমি হচ্ছে গেলাম শুক্রতে, তো শুক্রতে আমি আসি, এখন আমি দেখা যাবে হচ্ছে পৃথিবীতে যেখানে 365 দিনে প্রতিদিন দেখতাম একবার হচ্ছে সূর্য উঠতেছে একবার সূর্য ডুবে যাচ্ছে, আমি হচ্ছে শুক্রতে গেলে দেখবো কি বছরে, মানে এই 365 দিন সময় আর কি পৃথিবীর অনুযায়ী যেটাকে আমরা বছর বলি, সেই বছরে হচ্ছে মাত্র 2বার সূর্য উঠতেছে 2বার সূর্য নামতেছে, মানে খুবই স্লো ঘোরে। মাত্র 2বার সূর্য ওঠে 2বার সূর্য নামে। তো এটা হচ্ছে কি শুক্র গ্রহ। দিনাজপুর বোর্ড 24 এবং বরিশাল বোর্ড 16 বোর্ড প্রশ্ন। আমরা বোর্ড প্রশ্নের বাইরে হচ্ছে আলোচনাই করব না। সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত কিলোমিটার? এটা রাইট অ্যান্সার হচ্ছে 6.5 বা 6.6। কিভাবে? আমরা এই যে দেখো ইনডিরেক্ট প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 15, এটা কিন্তু ডিরেক্টলি তোমাকে জিজ্ঞাসা করে নাই, এটা কিন্তু ডিরেক্টলি তোমার বইয়ের কোথাও দেওয়া নাই, এটা ইনডিরেক্টলি আছে। যেরকম খেয়াল করে দেখো, তোমাকে বলছে সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত। ধরো সূর্য থেকে তোমার শুক্রের দূরত্ব হচ্ছে এ, আর পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে তোমার বি। পার্থক্য জিজ্ঞেস করছে মানে কি? বিয়োগফল বের করতে হবে। এ থেকে বি বিয়োগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এ থেকে বি বিয়োগ করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন সূর্য থেকে শুক্রের দূরত্ব, শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার, আর পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে 4.2 কোটি কিলোমিটার। তো এখন তুমি ধরো বিয়োগ করলা, ধরো তুমি হচ্ছে মাথা তোমার আউলায় গেছে, তুমি নর্মালি বিয়োগ করো না, 10 থেকে 4 বিয়োগ দাও। 10 থেকে 4 বিয়োগ দিলে থাকে হচ্ছে তোমার 6, আর এই জায়গায় 8 থেকে 2 বিয়োগ দিলে থাকে হচ্ছে তোমার 6। তার মানে কি 6.6, তাই না? বিয়োগ করলে এটা আসে। এখন এটার একটা আনুমানিক তোমার নাম্বার 6.5 লিখছে। সবসময় অ্যাকুরেট লিখবে এরকম না, যদি অ্যাকুরেটটা না থাকে, মানে বই অনুযায়ী যেটা হওয়া উচিত ছিল 6.6 যদি না থাকে, আমরা আশেপাশের অ্যান্সারটা নিব যে 6.5, ঠিক আছে, বা 6 মনে করো 7 এরকম যদি থাকে তাহলে ওইটা আমরা রাইট অ্যান্সার ধরে নিব। আর এই যে বাকিগুলো তো ধারে কাছেও নাই, ওগুলো তো আমাদের অপশনের বাইরে। তো কোশ্চেন যে সবসময় ডিরেক্টলি তোমার মুখে তুলে দিবে ব্যাপারটা এরকম না, ইনডিরেক্টলিও প্রশ্ন আসতে পারে। এই জন্য বলছি যে দেখো কোনটার থেকে কতটুকু দূরত্ব, মনে করো সূর্য থেকে শুক্রের দূরত্ব কত, শুক্র থেকে পৃথিবীর দূরত্ব কত, পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কত, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের জানা থাকা লাগবে। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? পৃথিবীর নিকটতম গ্রহ ম্যাক্সিমাম ভুল অ্যান্সার দেয়, সেটা হচ্ছে মঙ্গল। কিন্তু একটু আগে আমরা দেখে আসছি যে পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব মাত্র 4.2 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব মাত্র 4.2 কোটি কিলোমিটার। আর সেক্ষেত্রে তোমাদের কনফিউশন দূর করার জন্য দেখো আমি লিখে রাখছি পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 7.8 কোটি কিলোমিটার। কে বলছে? আমি না, তোমাদের বই বলছে। তো দেখো কোনটা আসলে কাছে? 4.2 কোটি দূরত্ব যেটা আছে সেটাই কাছে, মানে খুব কাছে না, বাট কম্পেয়ার করলে কি 4.2 কোটি হচ্ছে 7.8 থেকে অনেক কম। তার মানে তোমরা এই কনফিউশনটা এখন থেকে দূর করে ফেলো, যেটা রাজশাহী বোর্ডে আসছে এবং কুমিল্লা বোর্ডে আসছে, যে পৃথিবীর নিকটতম মানে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে আমাদের শুক্র। সন্ধ্যায় পশ্চিম আকাশে কোনটি দেখা যায়? আমরা জানি সন্ধ্যায় এবং হচ্ছে ভোর রাতে, তোমরা যারা ফজরের নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, তারা ভোর রাতে মানে অজু করে বারান্দায় দাঁড়ায় দেখবা হচ্ছে তোমার তারা দেখা যাচ্ছে।
কোন দিকে? পূর্ব দিকে হচ্ছে তোমার তারা দেখা যাচ্ছে। মানে তোমার মনে করো যে এখানে বলা হচ্ছে যে সন্ধ্যায় পশ্চিম আকাশে দেখা যায় আর ভোর রাতে দেখা যায় হচ্ছে তোমার পূর্ব আকাশে। তো সন্ধ্যায় পশ্চিম আকাশে ওটা দেখা যায়, পশ্চিম আকাশে দেখে মনে হয় তারা জল জল করে, কিন্তু এটা আসলে তারা না। এটা হবে কি, এটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ। ঠিক আছে, সন্ধ্যা তারা, সন্ধ্যায় দেখলে আমরা এটার নাম দিয়েছি সন্ধ্যা তারা, সন্ধ্যায় যেটা দেখা যায়। আর সকালে যেটা আমরা দেখি ভোর রাতে, সেটাকে আমরা বলি শুক তারা। ঠিক আছে, কিন্তু এটা কোনো তারা না, এটাকে আমরা নাম দিছি সন্ধ্যা তারা, শুক তারা। এটা আসলে শুক্র গ্রহ, যেটা হচ্ছে জল জল করে ওই সময়, তাই এটাকে আমাদের তারার মতো আলোকিত লাগে। তো সন্ধ্যায় পশ্চিম আকাশে কি দেখা যায়? সন্ধ্যায় পশ্চিম আকাশে শুক্র গ্রহ দেখা যায়। পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত, এটা আমরা দেখে আসছি একটু আগে, এবং তোমাদের জানতে হবে কোনটার দূরত্ব হচ্ছে কত, 4.2 কোটি কিলোমিটার। কোন গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে? এই গিরিখাত এবং আগ্নেয়গিরি ভলক্যানো যেটাকে আমরা বলি, এটা মঙ্গল গ্রহের উপরিভাগে হচ্ছে দেখা যায়। কি প্রশ্ন করছে দেখো, কোন গ্রহের উপরিভাগে? এই জন্য বলছি যে এই জিনিসপত্রগুলা, এই ইনফরমেশনগুলো খেয়াল করতে হবে যে শুক্রতে কি হয় বা মঙ্গল গ্রহে কি হয়, এই জিনিসপত্রগুলো। তো মঙ্গল গ্রহে হচ্ছে তোমার এরকম গিরিখাত এবং আগ্নেয়গিরি দেখা যায়। ডিমোস ও ফেবোস কোন গ্রহের উপগ্রহ? আমরা জানি মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ আছে। মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ আছে। পৃথিবীর কয়টা আছে? একটা, সেটা কি মুন বা চাঁদ। আর মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ আছে, এটা হচ্ছে ডিমোস আর এটা হচ্ছে ফেবোস। ডিমোস আর হচ্ছে তোমার ফেবোস। ডিমোস ও ফেবোস কোন গ্রহের উপগ্রহ? দেখো মঙ্গল গ্রহের উপগ্রহ। রাইট অ্যান্সার, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? এটা ছোটবেলা থেকে আমরা জানি, এটা আলাদা করে আমাদের জানার দরকার নাই। সৌরজগতের সবচাইতে বড় গ্রহ হচ্ছে কি তোমার বৃহস্পতি। ঠিক আছে, জুপিটার যেটাকে আমরা ইংরেজিতে বলি। এখন তোমরা অনেকে হচ্ছে ছোটবেলায় পড়ছি, আমরাও পড়ছি যে গ্রহ হচ্ছে 9টা, গ্রহ হচ্ছে 10টা। ঠিক আছে, তো ধরো মনে করো যে প্লুটো, ভলকান ইত্যাদির নাম পড়ছে, কিন্তু এগুলা পরবর্তীতে বিজ্ঞানীরা হচ্ছে বের করছে যে এগুলো আসলে গ্রহ না। হ্যাঁ, টোটালি গ্রহ আছে কয়টা আমাদের? 8টা। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। খুবই সিম্পল কোশ্চেন, রাজশাহী বোর্ড 16। কোনটি বৃহস্পতির উপগ্রহ? ঠিক আছে, বৃহস্পতির উপগ্রহ কোনটা? এই জন্য তোমাদেরকে বলছি যে কোন গ্রহের উপগ্রহ কোনটা, এটা আলাদা করে একটু লিস্ট করতে। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের মনে রাখতে ইজি হবে। পৃথিবীর উপগ্রহ জানি, মঙ্গলেরটা জানলাম, ঠিক আছে, বৃহস্পতিটা জানবো, তারপর শনিটা জানবো, ঠিক আছে, ইউরেনাসেরটা জানবো, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নেপচুন এটা জানবো। তো এই জিনিসপত্রগুলো আমাদের আলাদা করে, ধরো হচ্ছে তুমি এরকম ভাবে হচ্ছে একটা ছক করবা। ধরো এই যে খাতার মধ্যে জাস্ট এরকম একটা বক্স করবা, এখানে গ্রহের নামগুলো লিখবা আর এখানে উপগ্রহের নামগুলো হচ্ছে তুমি লিখে ফেলবা। তাহলে দেখবা পরীক্ষার আগের রাতে দেখে গেলে তোমার একসাথে সব চোখের সামনে চলে আসলো, তোমার এমসিকিউ ডান হয়ে গেল। বুঝতে পারছো? একটু এফোর্ট দিতে হবে পড়াশোনার জন্য, কারণ তোমাদের সময় চলে আসছে। কোনটি বৃহস্পতির উপগ্রহ? দেখো এই জায়গাতে গ্যানিমেড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। আর এছাড়াও হচ্ছে আমরা দেখব যে বৃহস্পতির উপগ্রহ রয়েছে 67টা। কয়টা? 67টা উপগ্রহ রয়েছে। এই যে আমাদের ক্লাসের মাঝখানে মাঝখানে যারা জানো না, কিছু ইনফরমেশন জানা হয়ে গেল। এবং সেই উপগ্রহগুলোর মধ্যে কয়টার নাম কিন্তু দেওয়া আছে, সেটা কি লো ইউরোপা, তারপর হচ্ছে তোমার গ্যানিমেড, ক্যাপিলিস্টো বা ক্যালিস্টো, যেটাই বলি না কেন। ক্যাপিলিস্টো তোমাদের বইয়ে দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে ক্যালিস্টো। তো লো ইউরোপা, তারপর হচ্ছে গ্যানিমেড, ক্যালিস্টো বা ক্যাপিলিস্টো, এগুলো হচ্ছে কি বৃহস্পতির উপগ্রহের নাম। জেনে গেলাম আমরা। তো রাইট অ্যান্সার কি এই জায়গাতে তোমার গ্যানিমেড হচ্ছে কি আমাদের বৃহস্পতির উপগ্রহ। জানতে হবে, নাহলে অ্যান্সার করতে পারবা না। কোনটি শনি গ্রহের উপগ্রহ? দেখো এই জায়গাতে তোমার ক্যাপলিস্টো, ইউরোপা, গ্যানিমেড, এগুলো তো অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেছে। ক্যান্সেল কারণ কি, আমরা একটু আগে দেখে আসছি যে এগুলো হচ্ছে কি আমাদের বৃহস্পতির উপগ্রহ। লো ইউরোপা, গ্যানিমেড, ক্যাপলিস্টো, এগুলো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। তার মানে রাইট অ্যান্সার কি ক্যাপিটাস। এবং আমরা এছাড়াও জানবো যে হচ্ছে আমাদের যে শনি গ্রহ আছে, ঠিক আছে, স্যাটার্ন, ওকে, বলয় থাকে চারদিকে রিংয়ের মতো। তো এই শনি গ্রহের উপগ্রহ হচ্ছে 62টা, এবং ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান ইত্যাদি হচ্ছে শনি গ্রহের উপগ্রহ। মনে রাখি, ক্যাপিটাস, টেথিস, ঠিক আছে, হুয়া, টাইটান ইত্যাদি ভালো মতো উচ্চারণ করতে হবে আমাদেরকে। কঠিন একটু, মনে রাখাটা হচ্ছে আমাদের ইজি। ঠিক আছে, তো এখন এই যে এগুলা কি আমাদের শনি গ্রহের উপগ্রহ। টাইটান কি একটু আগে দেখে আসছি যে ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান। টাইটান হচ্ছে শনি গ্রহ উপগ্রহ। মানে তোমার হচ্ছে ইনডিরেক্টলিও আসতে পারে। তো আমরা জানি টাইটান কি একটা গ্রহের নাম না, টাইটান হচ্ছে শনি গ্রহের একটা উপগ্রহের নাম। তার মানে রাইট অ্যান্সার কি টাইটান হচ্ছে আমাদের উপগ্রহ, অবশ্যই নক্ষত্র এটা না। মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ? এই যে দেখো আস্তে আস্তে আসতেছে। আমরা জানি মিরিন্ডা হচ্ছে ইউরেনাসের উপগ্রহ। এছাড়াও মিরিন্ডার উপগ্রহ রয়েছে হচ্ছে 27টা, মানে মিরিন্ডার না, সরি, ইউরেনাসের হচ্ছে তোমার উপগ্রহ আছে হচ্ছে 27টা। এই 27টা হচ্ছে, 27 নাম্বারটা আমার খুবই প্রিয়, ফেভারিট একটা নাম্বার থাকে না অনেকে যে নাম্বার প্রিয়। আমার 17 নাম্বার, 27 ইত্যাদি নাম্বারগুলো হচ্ছে আমার ফেভারিট বা হচ্ছে প্রিয়। তো ইউরেনাসের তোমার 27টা কি আছে? 27টা হচ্ছে তোমার উপগ্রহ আছে। নাম দেখো, মিরিন্ডা, এরিয়েল, ওবেরন, ঠিক আছে, এমব্রিয়েল, টাইটানিয়া, টাইটান আর টাইটানিয়া কিন্তু আলাদা। টাইটানিয়া হচ্ছে তোমার মিরিন্ডা, ঠিক আছে, মানে টাইটানিয়া হচ্ছে তোমার মিরিন্ডা না, বারবার এদিকে চোখ যাচ্ছে, ইউরেনাসের উপগ্রহ। টাইটানিয়া কি? ইউরেনাসের উপগ্রহ। আর টাইটান কি?
টাইটান বা হচ্ছে টাইটান না বলি, টাইটান বলি। তো টাইটান আমরা কোথায় পড়ছি দেখো, এই যে একটু আগে পড়ছি যে ক্যাপিটাস স্টেথিস হুয়া টাইটান। টাইটান হচ্ছে আমাদের শনি গ্রহের উপগ্রহ, আর টাইটানিয়া এটা হচ্ছে আমাদের কি ইউরেনাসের উপগ্রহ। হয়েছে দেখো আবার আঙ্গুলের দিকে চলে গেছে। তো মিরিন্ডা, এরিয়েল, ওবেরন, এমব্রিয়াল, টাইটানিয়া ইত্যাদি হচ্ছে আলাদা করে আমরা নোট করব। কোথায় আসে দেখো তো, বরিশাল বোর্ড 24। টাইটানিয়া কোন গ্রহ উপগ্রহ দেখো, ইনডিরেক্টলি আসতে পারে, সেটা কি আমাদের ইউরেনাসের উপগ্রহ। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। তারপর নেপচুনের উপগ্রহ সংখ্যা কয়টা? নেপচুনের উপগ্রহ সংখ্যা যদি আমরা মনে করো বইটা পড়ি তাহলে জানবো 14টা হচ্ছে আমাদের উপগ্রহ আছে। কিসের? নেপচুনের হচ্ছে 14টা উপগ্রহ আছে। নীলাভ বর্ণের গ্রহ কোনটা, মানে কোনটা দেখতে নীল কালারের এবং সবচাইতে দূরের, সূর্য থেকে সবচেয়ে দূরের যে গ্রহটা ঠান্ডা, ঠিক আছে, ওইখানে সূর্যের আলো তাপ অত শক্তিশালীভাবে পৌঁছাতে পারে না। আমরা জানি নেপচুন হচ্ছে আমাদের কি নীলাভ বর্ণের গ্রহ, নীল কালারের, ঠিক আছে, সুন্দর দেখতে। তো যশোর বোর্ড 2024 সাল। তারপর দেখো ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? এটা কিসের উপগ্রহ বলো তো? এটা হচ্ছে নেপচুন উপগ্রহ। আর এটা আছে নেরাইট। ট্রাইটন ও নেরাইট এই দুইটা উপগ্রহের নাম আমাদের দেওয়া আছে নেপচুনের উপগ্রহ হিসেবে। তারপর দেখো গ্রহের মূল বৈশিষ্ট্য কি, যে এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। এখান থেকে তোমার রাইট অ্যান্সার গুলো চুজ করতে হবে, বা একটা থাকলে ওইটা চুজ করতে হবে। দেখো গ্রহগুলোর মূল বৈশিষ্ট্য কি? আমরা জানি গ্রহের নিজস্ব কোনো আলো নেই। গ্রহ আলো পায় হচ্ছে নক্ষত্র থেকে, মানে সূর্য থেকে আমরা আলো পাই, এটা আমরা সৌরজগতের এক্সাম্পল দিতে পারি। নিজস্ব তাপ নেই, না, গ্রহের কোনো নিজস্ব তাপ হয় না। যেমন পৃথিবী একটা গ্রহ, এই গ্রহের তাপ এবং আলো আসে হচ্ছে তোমার সূর্য থেকে, তার মানে এটা নিজস্ব কোনো আলো তোমার হচ্ছে তাপ ও নেই, মহাকর্ষ বল নেই, না, মানে যেটা হচ্ছে তোমার বস্তু, যেটার হচ্ছে মনে করো ভর আছে, যেটা এক্সিস্ট করে, সেটারই মহাকর্ষ বল থাকবে। ব্যাপারটা সিম্পল। তো মহাকর্ষ বল যদি না থাকতো তাহলে এটা কি তোমার চাঁদকে আকর্ষণ করতে পারতো না। তাহলে কি চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতো, কেন্দ্র করে ঘুরতো না, কোনো আকর্ষণ বলই নাই, তাহলে ঘুরবে কিভাবে? তো এরকম টাইপের মহাকর্ষ বল নেই, এটা বলাটা হচ্ছে ভুল। রাইট আনসার হচ্ছে আমাদের 1 ও 2, দিনাজপুর বোর্ড 19। তারপর রুমার বাবা সন্ধ্যায় পশ্চিম আকাশে একটি উজ্জ্বল তারা দেখিয়ে বলেন, যেটা কি আসলে সন্ধ্যা তারা, মানে কি এটা হচ্ছে শুক্র গ্রহ। ওকে, এটি সন্ধ্যা তারা। রুমার দেখা তারাটি মূলত কি একটি নক্ষত্র? না, একটা নক্ষত্র না। কারণ কি, এটার কোনো নিজস্ব আলো নেই। নক্ষত্র কাকে বলে? আমরা যে তারা দেখি, সূর্য দেখি, এগুলো হচ্ছে তোমার মনে করো নক্ষত্র, কারণ এদের নিজস্ব আলো আছে, মানে আলোটা নিজের, এরা নিজেরা হচ্ছে আলোকিত। বাট বাদ বাকি যা দেখি, এখন তুমি যদি চাঁদ দেখে বলো ভাই চাঁদও তো আলোকিত লাগে, কিন্তু না, চাঁদকে আমরা তখনই দেখি যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে। তার মানে কি, চাঁদের কোনো নিজস্ব আলো নাই, সূর্যের আলোটা চাঁদের উপর পড়তেছে, চাঁদ ওইটাকে রিফ্লেক্ট করতেছে, দেন আমরা চোখে দেখতেছি। বুঝতে পারছো? অনেকটা আয়নার মতো। তো আসলে চাঁদকে আমরা নক্ষত্র বলতে পারবো না, সেম ভাবে কোনো গ্রহের নিজস্ব আলো নেই। তো শুক্র গ্রহ, যেটা সন্ধ্যা তারা, মানে কি আসলে শুক্র গ্রহ, তাই না? তো এই শুক্র গ্রহটা আমার যে এই যে মনে করো যে যেটা হচ্ছে আমরা সন্ধ্যা তারা হিসেবে দেখি, এটা একটা নক্ষত্র না? নক্ষত্র না, নিজস্ব আলো নেই। এটা একটা জ্যোতিষ্ক অবশ্যই, যা আছে মহাবিশ্বে যা যা আছে সবগুলাই হচ্ছে আমরা জ্যোতিষ্ক বলতে পারি। পৃথিবী জ্যোতিষ্ক, চাঁদ জ্যোতিষ্ক, সূর্য জ্যোতিষ্ক, সব জ্যোতিষ্ক। একটি গ্রহ অবশ্যই, এটা একটা গ্রহ, শুক্র গ্রহ। তো রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 2, 3, দিনাজপুর বোর্ড 15। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 2 ও 3। তো শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, ঠিক আছে। আমরা জানি সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি, যেটা সূর্য থেকে 143 কোটি কিলোমিটার দূরে। তোমাদেরকে একটু আগেও বলছি, আবারও বলতেছি, যে সূর্য থেকে দূরত্ব বা পৃথিবী থেকে দূরত্ব যেখানেই দেওয়া আছে, যেই গ্রহের ব্যাপারে দেওয়া আছে, ভাইয়া পরীক্ষায় যদি ভালো করতে চাও, যদি A+ পেতে চাও, যদি এরকম না চাও যে বিজিএস এর জন্য তোমার ওভারঅল এসএসসির A+টা মিস হয়ে যাক, তাহলে এগুলো মনে রাখতে হবে। 143 কোটি কিলোমিটার দূরে হচ্ছে অবস্থিত, মানে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটার ব্যাপারে কোন কোন জিনিসগুলো রাইট, সেটা এই কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে। তো সূর্য থেকে 143 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, পৃথিবী থেকে বড় অবশ্যই, ঠিক আছে। উজ্জ্বল নক্ষত্র নামে পরিচিত, না, এটা কোনো নক্ষত্র না, এটা একটা গ্রহ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1 ও 2। ইজিলি হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 16 একটা কোশ্চেন সলভ করে ফেললাম। ক্লাসে রাজীবকে শফিউল স্যার সৌরজগতের তার পরিবারের কয়টি সদস্যের নাম বলতে বললেন, ঠিক আছে। মানে বললো যে সৌরজগতের, মানে সৌরজগৎ পরিবার, ধরো আমাদের পরিবারে কে আছে? বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। তো সৌরজগতের পরিবারে কে আছে? সূর্য আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, তাই না? এগুলা সবাইকে মিলেই তো পরিবার, ফ্যামিলির মতো চিন্তা করা হচ্ছে। তো এই সৌর পরিবারে কয়েকজন সদস্যের নাম বলতে বললো। রাজীব খুবই ব্রিলিয়ান্ট, সে বলছে মানে চন্দ্র, ডিমস, ওবেরন ইত্যাদি ইত্যাদি নাম বলল। তো রাজীবের উল্লেখিত নামগুলো সাথে যে গ্রহগুলোর সম্পর্ক আছে সেগুলো হলো, দেখো ইনডিরেক্টলি কঠিন প্রশ্ন। এখানে তোমার চন্দ্র, ডিমস, ওবেরন ইত্যাদি হচ্ছে এক একটা উপগ্রহের নাম। এখন বলতেছে যে নিচের কোন গ্রহগুলোর সাথে এই উপগ্রহগুলোর কানেকশন আছে। তোমরা চিন্তা করলে দেখবা
চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ, ঠিক আছে। ডিমস ও ফেবস, তার মধ্যে ডিমস হচ্ছে মঙ্গলের উপগ্রহ, আর ওবেরন হচ্ছে ইউরেনাসের উপগ্রহ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে তিনটা গ্রহেরই সম্পর্ক আছে। এই তিনজনের আলাদা আলাদা করে এই তিনটা হচ্ছে কি তোমার উপগ্রহ। যেমন পৃথিবীর হচ্ছে চন্দ্র, মঙ্গলের ডিমস, ইউরেনাসের হচ্ছে ওবেরন। রাইট আনসার হচ্ছে কি আমাদের 1 2 3, তিনটারই সম্পর্ক আছে। পরে কোশ্চেনটা দেখি চলো। ক্লাসে রাজীবকে শফিউল স্যার সৌরজগতের তার পরিবারে কয়টা, এটা তো আমরা জানি। রাজীবের উল্লেখিত নামগুলোর সাথে প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে। প্রকৃতিগত মানে কি? সেম টাইপের, নেচার সেম। আমরা যেগুলাকে দেখছি চন্দ্র, ডিমস, ওবেরন ইত্যাদি কি একটা উপগ্রহ? মানে বলতেছে প্রকৃতিগত সাদৃশ্য আছে কোনগুলোর সাথে, মানে এখানে যে অপশনগুলো আছে 3 নম্বর অপশনটা যদিও মিসিং, ওটা ধরো হচ্ছে 3 নম্বর তোমাদেরকে বললাম যে বুধ, ঠিক আছে, বুধ গ্রহের সাথে 3 নম্বর হচ্ছে বুধ। এখন চিন্তা করো এগুলো হচ্ছে একটা উপগ্রহ। এখন আমার দেখতে হবে যে এখানের কোনগুলো উপগ্রহ। টেথিস এটা হচ্ছে তোমার উপগ্রহ, নেরাইট উপগ্রহ, বাট বুধ এটা গ্রহ, উপগ্রহ নয়, তাই না? তো প্রকৃতিগত মানে কি সেম টাইপের, এগুলো উপগ্রহ আর এই দুইটাও হচ্ছে উপগ্রহ। তার মানে কি আমাদের রাইট আনসার হচ্ছে 1 ও 2 গেল। কতদিনে একবার এ চিহ্নিত গ্রহটি সূর্যের চারপাশে ঘুরে? দেখো এ হচ্ছে একদম সূর্যের পরেই যে কক্ষপথটা, কক্ষপথ মানে হচ্ছে কি যেই জায়গা দিয়ে ঘুরে, কক্ষপথ মানে কি যেই জায়গা দিয়ে হচ্ছে ঘোরে, মানে কি এই জায়গা দিয়ে হচ্ছে আমার একটা গ্রহ ঘোরে, যে গ্রহটার নাম কি সবচেয়ে কাছে কোনটা? বুধ, ঠিক আছে, মার্কিউরি। তো এই যে মার্কারি বা মার্কিউরি যেটা বলো না কেন, বুধ হচ্ছে ঘোরে। আর আমরা বুধের পার্টটা যদি পড়ি তাইলেই বুঝবো যে বুধ হচ্ছে তোমার কয় দিনে, বুধ হচ্ছে তোমার 88 দিনে একবার হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। কয় দিনে? 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এখন বি চিহ্নিত গ্রহটি পরিক্রমণের ফলে, এখানে একটু কনফিউশন আছে। দেখো এখানে বলতেছে 1 ও 3 রাইট আনসার, কোশ্চেনে ঘাপলা আছে এই জায়গাতে। কিরকম বলছে? বি চিহ্নিত গ্রহটি পরিক্রমণের ফলে। এখন বি হচ্ছে আমাদের শনি না শুক্র? শুক্র। এটা হচ্ছে বুধ, এরপরে কোনটা আছে? এরপরে আছে হচ্ছে আমাদের শুক্র। এখন বি চিহ্নিত গ্রহটি পরিক্রমণের ফলে, যে শুক্র যে পৃথিবীর মানে সূর্যের চারদিকে যে ঘোরে, যে সূর্যকে কেন্দ্র করে যে আমাদের বি বা হচ্ছে শুক্র ঘুরতেছে, এর ফলে কি হয়? বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে না? এর ফলে বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে না। মানে শুক্র ঘুরলে আসলে যে বিভিন্ন ঋতুর পরিবর্তন হয় সেই জিনিসটা আমরা দেখি নাই। একদিনে 2বার সূর্য ওঠে, এই জিনিসটা হচ্ছে আমাদের রাইট। মানে এটার ফলে হচ্ছে একদিনে 2বার সূর্য ওঠে, এটা আমরা জানি শুক্রতে। আর দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে না, এটাও হচ্ছে আমাদের রাইট না। কারণ কি দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে হচ্ছে তোমার শুধুমাত্র পৃথিবীতে। তো জিনিসটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ যে আসলে এখানে শুক্র গ্রহের কথা ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু এখানের অপশনগুলো আসলে শুক্র গ্রহের সাথে রিলেটেড না। যদি এমন হতো যে এইখানে ধরো মনে করো অন্য কালি দিয়ে যদি তোমাদেরকে দেখাই, ধরো এই জায়গাতে আরেকটা কক্ষপথ দিয়ে দেওয়া হয়েছে, কি দিয়ে দেওয়া হয়েছে, এখানে আরেকটা কক্ষপথ দিয়ে দেওয়া হয়েছে, এবং এর ফলে এই জায়গাতে বলছে একটা গ্রহ আছে, সেটা হচ্ছে আমাদের সি। আমরা জানি সূর্য থেকে 3 নাম্বার যে গ্রহটা, সেই 3 নাম্বার গ্রহটা হচ্ছে আমাদের পৃথিবী, সি এর কথা বলা হচ্ছে। এখন তোমাকে যদি এখানে সি নিয়ে প্রশ্ন করা হয় তাইলে হচ্ছে আমরা এখানে রাইট অ্যান্সার দিতে পারবো যে সি চিহ্নিত গ্রহটি কোনটা? সি চিহ্নিত গ্রহটি পরিক্রমণের ফলে কি হয়? এই যে সি চিহ্নিত গ্রহ বা হচ্ছে পৃথিবী যে মনে করো যে ঘুরে, যদি এখানে সি এর কথা বলা হতো, দেখো সি গ্রহটি, এই চিহ্নিত গ্রহটি পরিক্রমণের ফলে বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। হ্যাঁ, যখন হচ্ছে তোমার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, মানে যেটা হচ্ছে আমাদের কি গতি? পৃথিবীর বার্ষিক গতি। এই পৃথিবীর বার্ষিক গতির ফলে, পৃথিবীর বার্ষিক গতি, এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এর ফলে আমরা জানি যে বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। মানে কি বিভিন্ন ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে হচ্ছে শীত আসে, এরকমভাবে পরিবর্তন হয়। একদিনে 2বার সূর্য ওঠে না, এই জিনিসটা হচ্ছে আমাদের রাইট বলা যায় না। পৃথিবীর ক্ষেত্রে এটা রাইট না, কারণ কি একদিনে পৃথিবীতে 2বার সূর্য ওঠে না। আর দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, রাইট। এই যে মনে করো যে সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরতেছে, এর ফলে কি হয়? আমরা দেখি বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার দিন ছোট রাত বড়, দিন সমান রাত বড় দিন ছোট, এইরকম ভাবে হচ্ছে তোমার পরিবর্তন হতে পারে। তো এই জায়গায় আমরা বলতে পারবো রাইট অ্যান্সার 1 ও 3, কোশ্চেনটা এরকম ভাবে মডিফাই করলে। আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে বলছি যে কেন হচ্ছে আসলে প্রশ্নটা আমাদের অপশনের সাথে যায় না। পশ্চিম আকাশে রাশিক দেখলো সূর্যটি লাল বর্ণ ধারণ করে ডুবে গেলেও তার আলোকচ্ছটা এখনো হচ্ছে বিদ্যমান। মানে আমরা অনেক সময় দেখি না যে সূর্য ডুবে যাওয়ার পরেও আসলে সূর্য যেই জায়গায় ডুবেছে সেই জায়গাটা একটু আলোকিত লাগে, একটু লালচে আলো দেখা যায়, বা একটু কমলা কালারের হচ্ছে রং দেখা যায়, তাই না? ওই সময়টাকে একটা নাম দিয়ে হচ্ছে আমরা ডাকি, সেটাকে বলা হয় গোধূলি, ঠিক আছে। আর অনেক সময় না, প্রায় প্রতিদিনে আমরা দেখি না যে ধরো সকালবেলা সূর্য ওঠার আগেই হচ্ছে মনে করো আকাশটা আলোকিত হয়ে যায় যেই
জায়গা দিয়ে সূর্য উঠবে ওই সময়টাকে বলা হয় উষা। তো দেখো এই যে এখনো বিদ্যমান, কিছু সময় পরে আকাশে সে একটি তারা দেখতে পেল, মানে সূর্য ডোবার পরে এটা তারা দেখতে পেলো এবং জানতে পারলো এটি আসলে কোনো তারা নয়, এটা একটা গ্রহ। এটি একটি গ্রহ রাশিক প্রথম অবস্থায় কোন লগ্নটি অবলোকন, অবলোকন মানে হচ্ছে দেখা, কিছু ওয়ার্ড মিনিং আমাদের জানতে হবে, যেগুলো বেসিক নলেজ, যেগুলো না জানলে আসলে কি পরীক্ষায় অ্যান্সার করা টাফ। তো রাশিক প্রথম অবস্থায় কোন লগ্নটা, লগ্ন মানে কি, লগ্ন মানে হচ্ছে সময়, মানে কোন সময়টা রাশিক দেখছে। রাশিক যে প্রথমে গিয়ে দেখছে যে হচ্ছে তোমার সূর্য ডুবে গেছে কিন্তু আলোকচ্ছটা মানে আলো এখনো দেখা যাচ্ছে, সেটা কি আমাদের গোধূলি। রাইট অ্যান্সার কি আমাদের ডি, গোধূলি। তারপর পশ্চিম আকাশে রাশিক দেখলো সূর্যটি লাল বর্ণ, এটা তো উদ্দীপক আমরা পড়ছি। পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোনো বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। পৃথিবীর সাথে উক্ত গ্রহ মানে কি, সন্ধ্যা তারা হিসেবে আমরা যে গ্রহটাকে দেখেছি, সন্ধ্যা তারা কোন গ্রহকে আমরা দেখি, সন্ধ্যা তারা হিসেবে শুক্র গ্রহকে দেখি। তো পৃথিবীর সাথে শুক্র গ্রহের হচ্ছে কোনো বৈসাদৃশ্য বা ডিফারেন্স আছে কিনা, গ্রহটির উপগ্রহ নেই, আই গেস প্রথমেই পেয়ে গেছি আমরা, কারণ কি শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, পৃথিবীর উপগ্রহ আছে, তাও হচ্ছে তোমার একটা। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ, বরিশাল বোর্ড 2020। এখন পৃথিবী গ্রহে মানে পৃথিবীতে জীব বসবাসের কারণ সম্পর্কে যদি আমরা দেখে, দেখো বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেটি কোন স্তর নামে পরিচিত, আমরা জানি ট্রপোপজ। ঠিক আছে, এটা তোমরা উচ্চারণ করা হচ্ছে ট্রপপস, ট্রপপস না, এটা হচ্ছে ট্রপোপজ। ঠিক আছে, ট্রপোপজ। তো এই ট্রপোপজে কি আমাদের যে হচ্ছে বায়ু বা হচ্ছে তোমার হচ্ছে বাতাস, বাতাসের গতি বা হচ্ছে অন্যান্য জিনিসপত্র একটু স্টেবল থাকে, একটু স্থিতিশীল থাকে, ওইখানে ঝড় টর কম হয়, তাই ওই অংশ দিয়ে হচ্ছে প্লেন চলে আমরা জানি। তাহলে রাইট অ্যান্সার কি হবে, ট্রপোপজ, যশোর বোর্ড 2015। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরের গভীরতা কত কিলোমিটার, সুন্দর মতো দেওয়া আছে, এটা কি আমাদের 12 থেকে 16 কিলোমিটার হচ্ছে ওজোন স্তরের গ্যাসের গভীরতা, মানে কি এতটুকু জায়গা, মানে 12 থেকে 16 কিলোমিটার ধরো হচ্ছে এখানে 12 থেকে 16 কিলোমিটারের হচ্ছে একটা ব্যাপার আছে। তো 12 থেকে 16 কিলোমিটার হচ্ছে কি আমাদের এটা ডেপথ, মানে ওজোন স্তরের হচ্ছে ডেপথ, মানে যদি জিজ্ঞাসা করা হয় যে ওজোন স্তর কতটুকু ডিপ, তোমরা বলবা 12 থেকে 16 কিলোমিটার, এত হিউজ জায়গা জুড়ে হচ্ছে ওজোন স্তর ডিপ। আর এই ওজোন স্তরটা যদি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তাইলে কিন্তু আমাদের কি বাড়ে, এই যে বৈশ্বিক উষ্ণায়ন বা গরমটা কিন্তু বাড়ে। এখন আমাদের ভূ অভ্যন্তরের গঠনে যদি আমরা চলে আসি, দেখো ভূ অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত, আমরা জানি কেন্দ্রমণ্ডলকে বলা হয় নাইফ। কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়, নাইফ, NIF। কেন বলা হয়, দেখো NI দিয়ে এই যে নাইফ, নাইফের যে NI, ঠিক আছে, আর এই যে FE এর হচ্ছে FE, NIFE, এটা হচ্ছে নাইফ, এরকম উচ্চারণ হয়। এই NI আর FE দিয়ে আসলে আমাদের NI দিয়ে নিকেল বোঝায় আর FE দিয়ে হচ্ছে ফেরাস বোঝায়। নিকেল তো নিকেল, ফেরাস মানে কি লৌহ বা লোহা। ঠিক আছে, লোহা, বা তোমার মনে করো যে আয়রন যেটাকে আমরা বলি লৌহ। তো এই দুইটা পরিমাণ নিকেল এবং লোহা, এই দুইটা হচ্ছে কেন্দ্রমণ্ডলে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তাই ওইটার নাম হয়েছে কি, তাই ওইটার নাম হয়েছে তোমার নাইফ। সংক্ষেপে হচ্ছে এটাকে আমরা নাইফ বলি। কোনটাকে, তোমার গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত, কেন্দ্রমণ্ডলের নামটা হচ্ছে এই জায়গায় আমরা বলবো নাইফ। নাইফ স্তরটি কোন মণ্ডলে অবস্থিত, নাইফ আসলে কেন্দ্রমণ্ডলীর আরেকটা নাম, মানে কি কেন্দ্রমণ্ডলে হচ্ছে অবস্থিত, একদম কেন্দ্রে যেটা। ঠিক আছে, আমরা জানি যে পৃথিবীর এরকম ধরো হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে গুরুমণ্ডল, তারপরে এটা হচ্ছে অশ্বমণ্ডল। ঠিক আছে, অশ্বমণ্ডলের এই জায়গায় হচ্ছে তোমার মনে করো ভূত্বক, বাড়ি ঘর হচ্ছে আমরা তৈরি করে এখানে বসবাস করি, এরকম টাইপের। ওকে, তো নাইফ স্তরটি কোন মণ্ডলে অবস্থিত, কেন্দ্রমণ্ডলে হচ্ছে অবস্থিত। ভূত্বক সৃষ্টির মূল কারণ, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 16তে আসছিল, বাট এটা এখন হচ্ছে আমাদের বইয়ের সাথে রিলেভেন্ট না। তো এটা কেন দিলাম, কারণ তোমরা আসলে অনেক কোয়েশ্চেন দেখবা বোর্ড কোয়েশ্চেন হলো আসলে ওগুলোর মধ্যে একটু গ্যাপ আছে, মানে ওগুলো ভুল। এবং দ্বিতীয়ত ওইগুলো বোর্ড প্রশ্ন হলো আসলে বর্তমানে তোমাদের বইয়ের চ্যাপ্টারে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের বাইরে থেকে প্রশ্ন। এরকম প্রশ্নগুলো মাঝে মধ্যে বোর্ডে হয়, যদি হয় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। এগুলার প্রস্তুতির জন্য আসলে কিছু করার নাই, এগুলার প্রস্তুতির জন্য আমরা হচ্ছে কোনো কিছু করতেও পারি না। তার মানে কি আমাদের হচ্ছে বেসিক্যালি কিছু প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে যে প্রশ্নগুলো হচ্ছে বোর্ডে ভুল আসতে পারে এবং হচ্ছে তোমার বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। বাট ধরো হচ্ছে কিছু বোর্ড আছে যেমন রাজশাহী বোর্ড, রাজশাহীর বাচ্চা পোলাপানের জন্য এটা একটু কষ্টকর, এরা একটু আজব আজব প্রশ্ন করে, বুঝছো, মাঝে মধ্যে। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের কালচার। তো এখন এই জায়গায় রাইট অ্যান্সার দিয়ে দিছে পৃথিবীর অবিরাম গতি এবং হচ্ছে উত্তপ্ত পদার্থ শীতল হওয়া, যদিও এটা রিলিভেন্ট না আমাদের। বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি, এই পার্টটা হচ্ছে আমাদের খুবই মাথা খাটাতে হয় কিন্তু খুবই ইজি। তো তার আগে হচ্ছে তোমাদের একটা জিনিস বলি, SSC 26 যারা, ঠিক আছে, SSC 26 যারা, তাদের জন্য হচ্ছে কিছু জিনিস আমি হচ্ছে নিয়ে আসবো তোমাদের প্রস্তুতির জন্য। যেমন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের MCQ এবং লিখিত অংশের শিওর শর্ত আসবে। এছাড়াও আমার
মানে প্ল্যানটা হচ্ছে এরকম, তোমরা গ্রামার নিয়ে বা ব্যাকরণ নিয়ে হচ্ছে খুব বেশি দুশ্চিন্তা করো, তো এই জন্য তোমাদের জন্য পুরা সিলেবাসটা যাতে কভার হয় তাই হচ্ছে আমি দুইটা ওয়ান শট নিয়ে আসতেছি। দুইটা ওয়ান শট, যে দুইটা ওয়ান শটে হচ্ছে ভাগ ভাগ করে তোমরা পুরা হচ্ছে এসএসসির যে হচ্ছে সিলেবাস, বাংলা দ্বিতীয় পত্রে যতগুলো পরিচ্ছেদ আছে এই পরিচ্ছেদগুলোর একটা বেসিক হচ্ছে আইডিয়া তোমরা পেয়ে যাবা। এখন এটা তো ফ্রিতে। আর ধরো আমাদের এফআরবি স্টুডেন্টরা কি পাচ্ছে, এফআরবি স্টুডেন্টরা হচ্ছে বাংলা দ্বিতীয় লম্বা লম্বা ক্লাস কেন বললাম, কারণ আমি যখন ক্লাস নিতে দাঁড়াই তোমরা মোটামুটি শিওর থাকো 3 থেকে 4 ঘন্টার আগে তোমাদের ছুটি নাই। কেন সময় নিচ্ছি? কারণ তোমাদের প্রিপারেশনটা অতটুকু সলিড করার জন্য, কারণ তোমাদের হাতে সময়টা কম। আমরা যদি সারা বছর ধরে পড়াতাম, যেটা আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টদের পড়াইছে, আমরা আস্তে আস্তে পড়াইছি, 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে আমাদের ক্লাসগুলো হতো। তো এখন এফআরবিতে তো আমাদের এই সুযোগটা নাই, আমাদের লম্বা ক্লাস করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ যেই হচ্ছে তোমার প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা নিয়ে নিতে হেল্প করবো আমি তোমাদের তানভীর ভাইয়া। এবং বিজিএস এর আমাদের হচ্ছে আলাদা ওয়ান শট আসতেছে, খুব শীঘ্রই আসবে, তোমরা টেস্ট পরীক্ষার আগেই পেয়ে যাবা। এবং তৃতীয় অধ্যায়ের ওয়ান শট তো থাকবেই, তোমরা অনেকে বলছো অলরেডি। তো এই জিনিসপত্রগুলো তোমাদের সাথে হচ্ছে আমার পরিচয় 1-2 দিনের না, অনেক দিন ধরে তোমাদের সাথে হচ্ছে আমার পরিচয়। তো এই পুরা জিনিসটাকে আমরা হচ্ছে সুন্দর মতো এফআরবিতে, এবং যারা হচ্ছে আমাদের এফআরবিতে জয়েন করতেও পারবে না, কোনো সমস্যা নাই, তো তাদের জন্য হচ্ছে আমরা রেডি করতেছি। তো যারা হচ্ছে এফআরবিতে জয়েন করবো, তোমরা কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ? গিফট পেয়ে যাচ্ছ। গিফট কি? গিফটটা কার পক্ষ থেকে? গিফটটা হচ্ছে আমার পক্ষ থেকে। সেটা কি? একটা কুপন কোড। এটা কি? একটা কুপন কোড। এই যে আমার নাম TANVIR, তো আমার কুপন কোড আমার নামের সাথে তোমরা লিখে দিবা হচ্ছে 500। এতটুকু যদি তোমরা লেখো তাহলেই তোমরা পেয়ে যাবা হচ্ছে কি 500 টাকা ডিসকাউন্ট। কত? 500 টাকা ডিসকাউন্ট। এই জিনিসটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না, এতদিনে কিন্তু কুপন কোড দিয়ে আমরা সব কিছু হচ্ছে ধরো হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে নিছে। কিন্তু এই যে তানভীর 500, এই কুপন কোডটা ইউজ করলে কি পাবা বলো তো? এই কুপন কোড ইউজ করলে তুমি পাবা হচ্ছে তোমার 500 টাকা ডিসকাউন্ট। এখন এই কুপন কোড ইউজ করলে তোমার সুবিধা কি? তুমি যদি এই কুপন কোড ইউজ করো আর আমাকে বলো, আমি তোমাকে একটা কিটক্যাট দিব। কি দিব? কিটক্যাট দিব। 500 টাকা ডিসকাউন্ট তো দিবই, তোমাদেরকে একটা কিটক্যাটও দিব। ওকে, তো এটা গেল হচ্ছে তোমার এফআরবির আলোচনা, সেটা আমরা না করি। দেখো বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি, এখন এটাতে আসো, চলো দেখি। এখন ভাইয়ার কুপন কোড ইউজ করব কি করব না সেটা আমরা এই জায়গাতে দেখবো, ভাইয়া আসলে পড়াতে পারে কি পারে না, যদিও তোমরা জানো। তো গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, ধরো এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর থেকে দক্ষিণে যেটা যায়, আমি তোমাদেরকে বলছি ক্লাসে যে এই যে এরকম ভাবে যেগুলা যায় সেগুলা কি এক একটা দ্রাঘিমা রেখা, এগুলা দ্রাঘিমা রেখা, এগুলা দ্রাঘিমা রেখা। আর এরকম ভাবে যা যায় সব হচ্ছে কি আমাদের অক্ষরেখা, এরকম ভাবে যা যায় সেগুলো হচ্ছে অক্ষরেখা। তার মানে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটা মানে কি? এটা তো পুরো পৃথিবী জুড়ে আমরা কল্পনা করি, তাই না? পার্টিকুলার একটা জায়গাতে তো কল্পনা করি না, সেটাকে আমরা বলবো হচ্ছে কি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা, আর যেটা দ্রাঘিমা হচ্ছে তোমার 0 ডিগ্রি, মূল মধ্যরেখাকে আমরা হচ্ছে 0 ডিগ্রি ধরি। মূল মধ্যরেখা ধরো এইটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা, এটাকে আমরা ধরবো হচ্ছে 0 ডিগ্রি। এরপর আস্তে আস্তে বাড়বে, ধরো এটা হচ্ছে 10 ডিগ্রি, তারপর এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। বা এদিকেও যদি যাই আবার দেখবো এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। আমরা জাস্ট দিকটা বলে দিই, এদিকে গেলে হচ্ছে আমরা পশ্চিম ধরি। কোন দিক? এদিকে গেলে মাথায় ঢুকে মানে নিয়ে রাখো, এই যে ডান দিকে যদি আমরা যাই তাহলে হচ্ছে পশ্চিম, আর এই দিকে হচ্ছে তোমার পূর্ব। ডান দিকে গেলে হচ্ছে কি পশ্চিম আর পূর্ব, ঠিক বলছি না ভুল বলো? এই যে বললাম যে ডান দিকে গেলে হচ্ছে পশ্চিম আর এদিকে গেলে পূর্ব, এটা ঠিক বলছি না ভুল? ভুল। কারণ কি? আমরা যদি ডান দিকে যাই তাহলে আমরা বলবো পূর্ব, আর এইদিকে আসলে হচ্ছে আমাদের পশ্চিম। পূর্ব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম। খুব ভালো মতো মাথায় রেখো, এদিকে গেলে হচ্ছে পূর্ব, এদিকে গেলে হচ্ছে পশ্চিম। এদিকে গেলে সুবিধাটা কি? পূর্ব দিকে যদি আমরা যাই, পূর্ব দিকে হচ্ছে আমাদের সময়টা বাড়ে, সময় হচ্ছে কি বেশি হয়। আর যদি আমরা পশ্চিম দিকে আসি তাহলে হচ্ছে আমাদের সময়টা কমে। আবারও বলি, যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে হচ্ছে আমাদের সময়টা বাড়ে, আর যদি পশ্চিম দিকে আসি তাহলে হচ্ছে আমাদের সময়টা কমে। তার মানে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কি? এটা হচ্ছে তোমার মূল মধ্যরেখা, যেটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে কি প্রাইম মেরিডিয়ান। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? আমরা জানি, এই যে একটু আগে দেখছি যে গ্রিনিচকে আমরা কত ধরি, গ্রিনিচের দ্রাঘিমা মানে যেখান দিয়ে হচ্ছে তোমার মূল মধ্যরেখাটা হচ্ছে যায়, ঠিক আছে, সেটাকে আমরা কত ডিগ্রি ধরি? সেটাকে ধরি হচ্ছে আমরা তোমার 0 ডিগ্রি, 0 ডিগ্রি। মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়, তখন সময় কত হবে? দেখো মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন, খেয়াল করে দেখো, ধরো এই যে এই জায়গাটার উপর দিয়ে হচ্ছে মূল মধ্যরেখা গিয়েছে, বলছে কি মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে কি 12টা বাজে,
মানে দুপুর 12টা। ধরো এই জায়গাতে হচ্ছে আমাদের এই এ, এখানে যে এ চিহ্নিত করলাম, এখান দিয়ে হচ্ছে মূল মধ্যরেখা আমাদের গেছে। তো এখানে কয়টা বাজে? এখানে হচ্ছে তোমার 12 PM। কত? 12 PM, মানে কি দুপুর 12টা বাজে। মধ্যাহ্ন যেহেতু বলছে বলছে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়, তখন হচ্ছে সময় কত হবে? কি বলছে? 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন সময় কত হবে? তো পশ্চিমে যদি যাই, আমরা কি এদিকে যাব না এইদিকে? আমরা অবশ্যই হচ্ছে এইদিকে যাব। কত ডিগ্রি যাব? 180 ডিগ্রি যাব। কত ডিগ্রি যাব? 180 ডিগ্রি যাব। ধরো এই জায়গাতে গিয়ে হচ্ছে আমরা বিতে পৌঁছাইছি। কোথায় পৌঁছাইছি? বিতে। এখন এই 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন সময় কত হবে? দেখো আমরা জানি 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। কত? 1 ডিগ্রির জন্য, মানে 1 ডিগ্রি যদি আমরা ডানে বামে যাই, ধরো 1 ডিগ্রি পূর্ব দিকে গেলে 4 মিনিট বাড়বে, 1 ডিগ্রি পশ্চিম দিকে আসলে হচ্ছে সময় কমবে। ওকে, বাট ডিফারেন্সটা কত? অলওয়েজ 4 মিনিটই হবে। কত? 4 মিনিট হবে। মানে কি দেখো, আমরা যদি 1 ডিগ্রি পূর্ব দিকে যাই, 4 মিনিট সময় বাড়বে। আর যদি আমরা 1 ডিগ্রি পশ্চিম দিকে আসি, 4 মিনিট সময় কমবে। আর যেহেতু এটা বলছে যে পশ্চিম দিকে যেতে হবে, তার মানে কি সময় অনেক কমবে। কত ডিগ্রির জন্য? 180 ডিগ্রির জন্য। এখন সিম্পল একটা ম্যাথ করি, দেখো 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। কত? এটা তোমরা অলওয়েজ মনে রাখবা। 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে আমাদের 4 মিনিট। তার মানে 180 ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে কত? 180 গুণ হচ্ছে তোমার 4 মিনিট। কত হয় দেখো তো, আমি মুখে মুখে করে ফেলি। 4 100 400 4 8 32, মানে কি 720। ঠিক আছে, 720 মিনিট। এখন 720 মিনিটকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, তাহলে ঘন্টা পেয়ে যাবা। ওকে, চলো আমরা 720কে 60 দিয়ে হচ্ছে ভাগ করি। আমি জানি কত, তাও করে দিচ্ছি। দেখো 6 7-এর মধ্যে একবার যায়, ঠিক আছে 6, আর 1 2, তারপর হচ্ছে তোমার 12, 6 12-এর মধ্যে 2বার যায়। কত? তোমার হচ্ছে তোমার 2বার যায়, তাহলে কি হবে? 12 0। ওকে, জিনিসটা হচ্ছে এরকম ভাবে, বা হচ্ছে তোমার ধরো 60 দিয়ে ভাগ করো, আমি 6 দিয়ে কেন করতেছি, তো এই জিনিসটা দাঁড়াও, মানে 1 সেকেন্ড আবার করে দিই। আমরা 60 দিয়ে করব, 6 দিয়ে কেন করতেছি? আমি হচ্ছে 60 দিয়ে করব, 720কে হচ্ছে একই হইতো, বুঝছো? মানে 720কে ভাগ করবো। এখন 60 কত যায়? 60 হচ্ছে তোমার মনে করো 720-এর মধ্যে কয়বার যায়? একবার যায়, তাইলে থাকে হচ্ছে তোমার 60। আর এই জায়গায় কত আসবে? এই জায়গাতে থাকবে হচ্ছে 2। আর মনে করো যে এখানে 2, আর এই জায়গাতে হচ্ছে আমাদের 1, আর এই শূন্য যদি নামায় দেয় তাহলে 2, এই যে হলো 12। বুঝতে পারছো? এরকমভাবে ধরো, এরকম ম্যাথ করা কঠিন, নর্মালি মাথায় হচ্ছে করে ফেলা যায়। 720 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 আসে, তার মানে কয় ঘন্টা? 60 দিয়ে কেন ভাগ করলাম? এই যে 720 আসছে, এই 720টা কি আসছে? 720 আসছে হচ্ছে আমাদের মিনিট। তো মিনিটটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে নিলাম, কয় ঘন্টা হবে? 12 ঘন্টা। তার মানে কি, যদি আমরা পশ্চিম দিকে যাই, কয়েক ঘন্টার তফাৎ হবে? 12 ঘন্টা। বাড়বে না কমবে? আমি তোমাদেরকে বলছি পূর্ব দিকে গেলে সময় বাড়বে, পশ্চিম দিকে আসলে সময় কমবে। তার মানে এই দিকে গেছি মানে সময় কমছে, বাঁচতেছিল হচ্ছে তোমার দুপুর 12টা। 12 ঘন্টা সময় কমে গেলে কয়টা বাজবে? রাত 12টা। ঠিক আছে, ছিল কত? শুক্রবার দুপুর 12টা। যদি 12 ঘন্টা পিছনে চলে যাই, তাহলে হচ্ছে তোমরা বলতে পারো যে ভাই তাইলে আমি কি শুক্রবার রাত 12টা বলবো? না, এটা কনফিউশন হয়ে যায়। ধরো আমরা 12 ঘন্টা কমে গেলে এটা হয় হচ্ছে তোমার বৃহস্পতিবার রাত 12টা, মানে আগের দিন রাত 12টা। সিম্পল, কত? বৃহস্পতিবার রাত 12টা। চট্টগ্রাম বোর্ড 19। ওকে, চট্টগ্রামে বসবাসরত মিনু রমজান মাসে ইফতার শেষ করে রাজশাহীতে অবস্থানরত তার বান্ধবীকে ফোন করে জানতে পারলো তারা এখনো ইফতার করেনি। মানে আমি তোমাদেরকে বলছি যে দেখো, এইটা ধরো হচ্ছে এই জায়গাতে হচ্ছে তোমার বাংলাদেশের ম্যাপটা যদি সুন্দর মতো একটু হচ্ছে শর্টে এঁকে দেই, দেখো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাংলাদেশের ম্যাপ। এখানে দেখো, মানে এই দিকটা হচ্ছে কি আমাদের পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। চট্টগ্রাম হচ্ছে এইখানে, রাজশাহী হচ্ছে এই জায়গায়। চট্টগ্রাম হচ্ছে এইখানে, রাজশাহী হচ্ছে এই জায়গায়। তার মানে আমি দেখো চট্টগ্রাম থেকে আমি যদি পশ্চিম দিকে যাই, কোন দিকে? পশ্চিম দিকে যাই, তাহলে হচ্ছে কি হবে? রাজশাহী পাবো আমি, তাই না? তার মানে চট্টগ্রাম আর রাজশাহীর মধ্যে সময়ের কিছু পার্থক্য আছে। স্থানীয় সময়, স্থানীয় সময় আমরা কিভাবে ডিসাইড করি? মানে ধরো এই জায়গাতে মাথার উপর যখন সূর্য দেখব, তখন হচ্ছে দুপুর 12টা বাজে। সিম্পল একটা কোশ্চেন চিন্তা করো, চট্টগ্রামে মাথার উপর যখন সূর্য থাকে, রাজশাহীতে কি তখনই মাথার উপর সূর্য থাকে? না, একটু ডিফারেন্স আছে। কেন? দেখো চট্টগ্রামে যখন মাথার উপর সূর্য থাকে, তখন হচ্ছে রাজশাহীতে মাথার উপর সূর্য থাকে না, রাজশাহীতে আরেকটু পরে সূর্যটা মাথার উপর মাথা বরাবর থাকে, মানে একদম স্ট্রেইট থাকে। কারণ কি? কারণ হচ্ছে কি, এখানে সূর্য ওঠে আগে, এখানে সূর্য ওঠে পরে। কারণ কি, এই জায়গাতে দেখো আমাদের সময়টা আমরা কেন হচ্ছে এরকম ভাবে হিসাব করি? কারণ যেই জায়গাটা পূর্ব দিকে, সেখানে সূর্য আগে দেখা যাবে।
এই জন্য জাপানে হচ্ছে সবার আগে আমরা সূর্যোদয় বলি না, জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ, যেই জায়গাটা পশ্চিম দিকে এখানে সূর্যটা একটু পরে দেখা যাবে, এটাই স্থানীয় সময়ের পার্থক্য। তার মানে এই যে ডিফারেন্সটা হলো, আমরা নর্মালি দুপুর 12টা যখন চট্টগ্রামে দুপুর 12টা, তখন রাজশাহীতে দুপুর 12টা হয়, ঠিক আছে? এটা আমরা স্থানীয় সময় দিয়ে তো আর পুরা দেশের সময় নির্ণয় করা যায় না। পুরা দেশের জন্য একটা হচ্ছে মেইন সময় রাখতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মেইন সময় হচ্ছে রাখতে হয়, প্রমাণ সময় একটাই হচ্ছে রাখতে হয়, তাই না? তো পুরা দেশের জন্য একটা প্রমাণ সময়, কিন্তু স্থানীয় সময় এক একটা আলাদা হইতে পারে, ওইটা আমরা হিসাব করি না, ক্যালকুলেট করি না। ঢাকায় 12টা বাজলে চট্টগ্রামেও তখন 12টাই বাজে, এটা হচ্ছে প্রমাণ সময় অনুযায়ী আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে ধরে নিই। তাহলে তো সমস্যা হইতো, তাহলে দেখা যাইতো কি, ধরো এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ঢাকায় 11টায়, চট্টগ্রামে শুরু হচ্ছে 11টা 20-এ, রাজশাহীতে শুরু হচ্ছে 10টা 40-এ, এরকম ডিফারেন্স হয়ে যেত, এরকম করা যাবে না। ওকে, তো এই যে দেখো, এই যে দুইটা আলাদা আলাদা মানুষ দুইটা জায়গায় থাকে, তারা দুইটা সময় যে ইফতারটা করলো কেন, তারা হচ্ছে স্থানীয় সময়ের পার্থক্যের জন্য, মানে তাদের স্থানীয় সময় ডিফারেন্স আছে। মানে ওই যে তোমাদেরকে বললাম, চট্টগ্রামে যখন মাথার উপর সূর্য থাকে, রাজশাহীতে তখন থাকে না, রাজশাহীতে একটু পরে মাথার উপর সূর্যটা আসে। কারণ কি, চট্টগ্রাম থেকে রাজশাহী পশ্চিম দিকে, তাই তাদের স্থানীয় সময়ের পার্থক্য আছে। এই জন্য দেখবা যে চট্টগ্রামে যদি 6টা 10-এ ইফতার হয়, রাজশাহীতে 6টা 25-এ ইফতার। ব্যাপারটা হচ্ছে এই কারণে। আমরা তো আর ইফতারের সময় তো আর প্রমাণ সময় অনুযায়ী করতে পারি না, কারণ এটা কি ধর্মের বিধান, আল্লাহ তাআলার বিধান, ওইটা হচ্ছে প্রমাণ সময় অনুযায়ী করা যায় না, ওটা স্থানীয় সময় অনুযায়ী হচ্ছে আমাদের করতে হবে। তো চট্টগ্রাম এই বসবাসরত মিনুর ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য হচ্ছে 8 মিনিট। কয় মিনিট? ঢাকা থেকে পঞ্চগড়ের সময়ের পার্থক্য হচ্ছে তোমার 8 মিনিট। মানে ঢাকা এবং পঞ্চগড়ের যে হচ্ছে তোমার স্থানীয় সময়, এই স্থানীয় সময়ের পার্থক্য হচ্ছে 8 মিনিট। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত? খুবই সিম্পল কোশ্চেন। ঢাকা, এই যে দেখো, এই জায়গাতে হচ্ছে আমাদের কি আছে, এই জায়গাতে আমাদের ঢাকা আছে। ঢাকার দ্রাঘিমা কত? তোমার 90 ডিগ্রি হচ্ছে পূর্ব। আমরা 90 ডিগ্রি পূর্ব কেন বলি? আমরা জানি যে হচ্ছে গ্রিনিচ থেকে পূর্ব দিকে হলে পূর্ব, পশ্চিম দিকে হলে পশ্চিম। আর গ্রিনিচ বা হচ্ছে তোমার যেটা তোমার মনে করে ইংল্যান্ডে অবস্থিত, সেখান থেকে ঢাকা পূর্ব দিকে, সেখান থেকে ঢাকা পূর্ব দিকে, তাই ঢাকার দ্রাঘিমাকে আমরা পূর্ব বলি। কত ডিগ্রি পূর্বে? 90 ডিগ্রি হচ্ছে আমাদের পূর্বে। তো ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য 8 মিনিট। তো আমরা জানি কি, যে 1 মিনিট সময় পার্থক্যের জন্য, মানে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। তার মানে এটাকে আমরা উল্টাও বলতে পারি, যে 4 মিনিট দ্রাঘিমা সময় পার্থক্যের জন্য, 4 মিনিট সময় পার্থক্যের জন্য দ্রাঘিমা পার্থক্য হয় হচ্ছে 1 ডিগ্রি। মানে 4 মিনিট 1 ডিগ্রির জন্যই হয়। তার মানে 8 মিনিট কত ডিগ্রির জন্য হবে? সিম্পলি 2 ডিগ্রির জন্য হবে, তাই না? তার মানে হচ্ছে ঢাকার দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হয়, তাহলে পঞ্চগড়েরটা হবে হচ্ছে তোমার 2 ডিগ্রি কম। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 88 ডিগ্রি তোমার পূর্ব, 88 ডিগ্রি পূর্ব। কারণ কি, তোমাদেরকে সিম্পল একটা জিনিস বোঝাই, যে ধরো বাংলাদেশের ম্যাপ একে যদি হচ্ছে তোমাদেরকে আবারও দেখাই, যে এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। ধরো, তো এই জায়গাতে দেখো পঞ্চগড় এইখানে, পঞ্চগড় হচ্ছে কি আমাদের এই জায়গাতে হচ্ছে পঞ্চগড়, আর ঢাকা হচ্ছে এইখানে। তার মানে ঢাকা যদি 90 ডিগ্রি হয়, তাইলে আমাদের পঞ্চগড়ে যাইতে হইলে পশ্চিম দিকে আসা লাগবে। তার মানে কি, দ্রাঘিমা কমবে, সময়ও হচ্ছে আমাদের কমবে। কত ডিগ্রি? 2 ডিগ্রি কমবে। কিভাবে বের করলাম? এই যে দেখো, সময়ের পার্থক্য থেকে। আবারও তোমাদের এই জিনিসটা বলি, সময়ের পার্থক্য দেওয়া থাকলে দ্রাঘিমা পার্থক্য বের করা যায়, দ্রাঘিমা পার্থক্য দেওয়া থাকলে সময়ের পার্থক্য বের করা যায়। এখানে বলছে কি, সময়ের পার্থক্য 8 মিনিট, তার মানে দ্রাঘিমার পার্থক্য 2 ডিগ্রি হবে। 1 ডিগ্রির জন্য 4 মিনিট হয়, 2 ডিগ্রির জন্য 8 মিনিট হয়েছে, সিম্পল। তারপর 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে, মানে দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। গ্রিনিচ থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে? ঠিক আছে, 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, সিম্পল ম্যাথ। দেখো, 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে তোমার 4 মিনিট। কত? 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। তার মানে 65 ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে কত? 65 গুণ হচ্ছে তোমার 4 মিনিট। চলো আমরা গুণ করি, 4 6 24, 4 5 20। বুঝতে পারছো? 4 6 24 মানে কি? আমি এভাবেই করি ছোটবেলা থেকে, 240, 4 5 20 প্লাস হচ্ছে তোমার 20, তার মানে কি 260 মিনিট। কত মিনিট? 260 মিনিট। আমার মতো করতে হবে এরকম না, তোমরা নর্মালি নিজেদের মতো গুণ করে নিতে পারো, গুণ তো তোমরা পারোই। 260 মিনিট আসে। তার মানে 65 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য 260 মিনিট সময় হেরফের হবে। 260 মিনিট মানে কি, দেখো এই জায়গাতে একটা সিম্পল জিনিস চিন্তা করবা, ঘন্টারটা বুঝবা। 60 মিনিটে 1 ঘন্টা হয়, তার মানে 120 মিনিটে 2 ঘন্টা, 180 মিনিটে 3 ঘন্টা, 240 মিনিটে 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। মনে মনে করবা, কারণ এত সময় তো নাই পরীক্ষার হলে। কত?
240 মিনিটে আমাদের 4 ঘন্টা, 240 মিনিট যদি এখান থেকে চলে যায় থাকে কত আর 20 মিনিট থাকে। এই যে 4 ঘন্টা 20 মিনিট, সিম্পল ম্যাথ। 4 ঘন্টা 20 মিনিট, তার মানে আমাদের সময়ের পার্থক্য হবে কি 4 ঘন্টা 20 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমান্তরের সময় পার্থক্য 4 মিনিট হলে গ্রিনিচ থেকে 65 ডিগ্রি পূর্ব দিকে সময় বাড়বে না কমবে বলো তো? অবশ্যই বাড়বে। পূর্ব দিকে গেলেই হচ্ছে সময় বাড়ে, টাইম বেশি হয়। ধরো যেই জায়গাতে তোমার গ্রিনিচে বাজে হচ্ছে তোমার বেলা তোমার হচ্ছে 2টা, সেখানে ধরো 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় বাজবে হচ্ছে কি 4 ঘন্টা 20 মিনিট বেশি, মানে 6টা 20 মিনিট। ঠিক আছে, দিনের বেলায় 6টা 20 মিনিট, তার মানে রাইট আনসার হচ্ছে আমাদের বি। গেল, কোন বোর্ডে আসছিল? আচ্ছা বোর্ড দেখাচ্ছে না এখানে। মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে? বলছে মূল মধ্যরেখা থেকে তোমার 5 ডিগ্রি যদি আমি পূর্ব দিকে, মূল মধ্যরেখা ডাজেন্ট ম্যাটার কোন জায়গা, কোনো জায়গা থেকে যদি, যে কোনো জায়গা থেকে 5 ডিগ্রি যদি আমরা সরি, ঠিক আছে, কত ডিগ্রি? পূর্ব দিকে, যে এই দিকে 5 ডিগ্রি যদি আমরা পূর্ব দিকে সরি, তাহলে সময়ের ব্যবধান কত হবে? আমরা জানি 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট, 5 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হবে 20 মিনিট, 4 5 20, সিম্পল, রাইট আনসার হচ্ছে আমাদের বি। গেল, তারপর 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে কত মিনিট সময় ব্যবধান হয়? আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট, আর এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি, 1 ডিগ্রির জন্য হয় হচ্ছে তোমার 4 মিনিট। কত? 1 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 4 মিনিট হয়। আর 1 মিনিটের জন্য কত হবে? এই যে মাথায় একটা ঘাপলা লেগে গেল, এটা কিন্তু সময় পরিমাপের মিনিট না, এটা হচ্ছে মানে তোমার হচ্ছে যে কোণ পরিমাপের হচ্ছে মিনিট। ওকে, এই যে আমরা যে কোণটা পরিমাপ করি ডিগ্রি দিয়ে, ওইটাকে ছোট করলে হয় হচ্ছে মিনিট। মানে ধরো এই 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি, কত? 60 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 1 মিনিট পাওয়া যায়। মানে 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিনিট। এই মিনিট আর সময়ের মিনিট মিলায়ে ফেলো না, এই মিনিট আর সময়ের মিনিট হচ্ছে মিলিয়ে ফেলা যাবে না, মিলিয়ে ফেললেই হচ্ছে সর্বনাশ। বুঝতে পারছো? যেমন হচ্ছে 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলে, সেরকম এটা হচ্ছে সময়ের মিনিট। আর 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলে, এটা হলো কোণের মিনিট। বুঝছো? এই যে এটাকে হচ্ছে উপরে এই যে টান দিয়ে আমরা বোঝাই। আর 1 মিনিট সময় পার্থক্যের জন্য আমরা 1 মিনিট তোমার দ্রাঘিমা পার্থক্য বা দ্রাঘিমার পরিবর্তনের জন্য আমরা সময় পার্থক্য পাই হচ্ছে 4 সেকেন্ড। কত? 4 সেকেন্ড পাই। 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 1 মিনিটের জন্য হচ্ছে 4 সেকেন্ড। এটার কাজ কি একটু পরেই তোমরা দেখবা। দেখো এই যে 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত? 12 ডিগ্রি, চিন্তা করে দেখো 1 ডিগ্রির জন্য আমরা কত পাই? 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তার মানে 12 ডিগ্রির জন্য 12 গুণ 4 মিনিট, ঠিক আছে, কত আসবে তোমার? দেখো তো 48 মিনিট চলে আসছে। কত? 48 মিনিট। এতটুকু ঠিক আছে, বাট পরেরটা দেখো 30 মিনিট যেটা দেখতে পাচ্ছ কোণ, এটা কিন্তু কোণ, এটা কিন্তু সময় না। তো দেখো আমরা জানি 1 মিনিট পার্থক্যের জন্য এটা কি কোণ, ঠিক আছে, কতটুকু ডিফারেন্স হয়? 1 সেকেন্ড। মানে কথায় বললে 1 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য, কোণ বোঝাচ্ছে, 1 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 1 সেকেন্ড। তাইলে 30 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য এটা আমি 1 সেকেন্ড কেন লিখছি? এটা হচ্ছে তোমার 4 সেকেন্ড। তো 30 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য কত হবে? 30 গুণ হচ্ছে তোমার 4 সেকেন্ড, তার মানে কি 120 সেকেন্ড। কত? 120 সেকেন্ড, তাই না? এখন 120 সেকেন্ড মানে কি? 60 সেকেন্ডে 1 মিনিট, 120 সেকেন্ডে 2 মিনিট। তো আমরা দেখো এতটুকুর জন্য পাইছি হচ্ছে 48 মিনিট, আর এতটুকুর জন্য পাইছি হচ্ছে আমরা 2 মিনিট, ঠিক আছে। তো 48 মিনিট আর 2 মিনিট মিলে কত হবে? 50 মিনিট শেষ। 48 মিনিট আর 2 মিনিটের জন্য কত হবে? 50 মিনিট। তার মানে 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 50 মিনিট। বাবা খুবই সিম্পল, কঠিন লাগতেছে না? আবার কয়েকবার রিপিটেশনে দেখো, দেখবে ইজি হয়ে গেছে এখানের ম্যাথগুলা। 50 মিনিট, দুটি স্থানের দ্রাঘিমা পার্থক্য 4 ডিগ্রি 45 মিনিট হলে সময়ের পার্থক্য কত হবে? সিম্পল, দ্রাঘিমা পার্থক্য দেওয়া থাকলে সময়ের পার্থক্য বের করা যায়। 4 মিনিট খেয়াল করো, 4 ডিগ্রি খেয়াল করো, 1 ডিগ্রির জন্য 4 মিনিট। 1 ডিগ্রির জন্য আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে তোমার 4 মিনিট, এম দিয়ে লিখলাম। তার মানে আমার এই জায়গাতে কত আছে? 4 ডিগ্রি, ঠিক আছে। 4 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য কত হবে? 4 গুণ 4 মিনিট। তার মানে কি আমাদের 16 মিনিট গেল। কত গেল আমাদের? 16 মিনিট হচ্ছে আমরা কি পাইছি? এই যে 4 ডিগ্রির জন্য 16 মিনিট পাইছি। আর এই যে 45 মিনিট, এই 45 মিনিটের জন্য হচ্ছে আমরা কি পাবো? চলো দেখি 45 মিনিটের জন্য আমরা কি পাবো। দেখো 1 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে তোমার
4 সেকেন্ড, এই যে এস দিয়ে লিখলাম। তার মানে 45 মিনিট কত তোমার 45 মিনিট, ঠিক আছে 45 মিনিট। দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হবে কত, এই যে 45 গুণ 4 করে দিব এত সেকেন্ড। তো 45 গুণ 4 মানে কি 4 4 16 4 5 20, 4 4 16 মানে 160, 4 5 20 মানে 180, গুণ করলে পেয়ে যাবা। তাহলে 180 সেকেন্ড, 180 সেকেন্ড মানে কত মিনিট, 3 মিনিট। এখান থেকে পাইছি হচ্ছে 16 মিনিট, এই জায়গা থেকে পাইছি 3 মিনিট, যোগ করলে পাবো হচ্ছে কি আমাদের 19 মিনিট। এটাকে এত ঘুরায় পেঁচায় লেখা লাগে না, তোমরা অনেকে বুঝবা না, তাই হচ্ছে আমি ভাবে লিখতেছি। রাইট অ্যান্সার কত তাইলে আমাদের 19 মিনিট। 4 ডিগ্রির জন্য পাইলাম 16 মিনিট, 45 মিনিটের জন্য আমরা পাইছি 180 সেকেন্ড মানে 3 মিনিট। তো ইন টোটাল কত 16 মিনিট 3 মিনিট 19 মিনিট। রাইট অ্যান্সার কি আমাদের যশোর বোর্ড 2020 19 মিনিট, ঠিক আছে। তো এই যে দেখো এরকমভাবে যদি হচ্ছে বিজিএস এর ক্লাস, আমি তো বাংলার কথা বললাম, বিজিএস এর ক্লাসটাও যদি আমরা এরকম সুন্দর মতো ডিটেলসে শিখতে চাই, বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিতে চাই, তাহলে তোমরা আজই ভর্তি হয়ে যাও FRB 2026-এর জন্য। আর তোমাদের তো বলছি যে TANVIR 500 এই কুপন কোডটা ব্যবহার করলেই তোমরা পেয়ে যাবা হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট, মানে আমাদের কোর্স ফি থেকে হচ্ছে 500 টাকা কম, 2500 টাকায় পেয়ে যাবো। দেখো তো এটা হচ্ছে কি আমাদের 19 মিনিট। ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত, বুঝো ক দেশ খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত। মানে দেখো খটা হচ্ছে এই জায়গায়, কটা হচ্ছে এই জায়গায়, এখানে কেন দিছি কারণ বলছে কি ক দেশটি খ দেশের পূর্বে অবস্থিত, ক দেশটি খ দেশের পূর্বে অবস্থিত, এদিকে হচ্ছে পূর্বে কত ডিগ্রি পূর্বে অবস্থিত তোমার 25 ডিগ্রি, ঠিক আছে 25 ডিগ্রি হচ্ছে পূর্বে অবস্থিত। ক দেশের স্থানীয় সময় 11টা হলে, এখানে 11টা বাজে সকাল 11টা, খ দেশের স্থানীয় সময় কত। তাহলে দেখো এই যে ক দেশের এখানে প্যাচ আছে, দেখো দিনাজপুর বোর্ড ভালো কোশ্চেন করছে, ক দেশ এই জায়গায় খ দেশ এই জায়গায়, বলছে ক দেশের সময় হচ্ছে 11টা, তাহলে খ দেশের সময় কত, দেখো কনফিউজিং সব দিয়ে দিছে, বেশি হইতে পারে 11টা বাজে, কতে বাজে 11টা, তাহলে খতে কয়টা বাজবে, বেশিও দেওয়া কমও দেওয়া, সিম্পল ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো বলছে ক দেশটি খ দেশের এত ডিগ্রি পূর্বে অবস্থিত, ক দেশটা খ দেশের পূর্বে অবস্থিত, ক এর সময় তোমাকে দিয়ে রাখছে, খ এর সময়টা বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে বলছি পয়েন্টটা এই জায়গাতে, যদি পূর্ব দিকে যাই, যদি পূর্ব দিকে যাই সময় কি হবে বাড়বে, যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে সময় বাড়বে, আর আমরা যদি কোনো জায়গা থেকে পশ্চিম দিকে আসি তাহলে সময় কমবে। খেয়াল করে দেখো ক এর পূর্ব দিকে গেছি, পূর্ব দিকে গেছি আমরা না, খ কোন জায়গায় ক এর পশ্চিম দিকে, কোন দিকে পশ্চিমে, কোন দিকে পশ্চিমে, মানে খ হচ্ছে ক এর পশ্চিম দিকে। আর এখানে কি বলছি পূর্ব দিকে গেলে বাড়বে, পশ্চিম দিকে গেলে কমবে, ক থেকে পশ্চিম দিকে আসা লাগে না খতে আসার জন্য, তার মানে কি সময় বেশি হবে না কম হবে, তার মানে কি আমরা এখানে মাইনাস দিব, ঠিক আছে বিয়োগ দিব, 11 থেকে হচ্ছে কমবে, 11টা থেকে কমবে, তার মানে অলরেডি আমরা বুঝতেছি যে এই জায়গায় এই অপশনটা বাদ, এইখান থেকে এই তিনটা থেকে যে কোনো একটা হবে। এখন কতটুকু বাদ দিব সেটা আমরা চলো দেখি। ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত, দেখে 25 ডিগ্রির জন্য যতটুকু সময় আসে অতটুকু বাদ দিব 25 ডিগ্রির জন্য। এখন দেখো আমরা জানি যে 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট, তার মানে 25 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 25 গুণ 4 মিনিট। যারা পারে অলরেডি তারা জানে এখানে অ্যান্সার কি হবে 100 মিনিট হবে হচ্ছে আমার অ্যান্সার। 100 মিনিট মানে কি দেখো 1 আওয়ার 40 মিনিটস, ঠিক আছে 1 ঘন্টা 40 মিনিট। 100 মিনিট মানে কি 1 ঘন্টা 40 মিনিট। অনেকে মাথায় হচ্ছে আউলায়া যায় পরীক্ষায়, মনে করে 100 মিনিট মনে হয় 1 ঘন্টা, না 1 ঘন্টা 40 মিনিট। তার মানে বিয়োগ দিব জানি, কতটুকু বিয়োগ দিব 1 ঘন্টা 40 মিনিট, বাঁচতে ছিল কয়টা 11টা। এখন 11টা থেকে যদি আমি 1 ঘন্টা 40 মিনিট বিয়োগ দেই তাহলে বাঁচবে হচ্ছে সকাল 9টা 20। মিলায় দেখো 9টা 20 থেকে 40 যোগ, 9টা 20-এর সাথে 40 যোগ দাও 10টা, আর 1 ঘন্টা যোগ দাও 11টা, এই জন্য 9টা 20 কত 9টা 20। রাইট অ্যান্সার কি আমাদের ডি। 11টা বাজতে ছিল হচ্ছে কতে কমবে, তাই খতে হচ্ছে টাইম কম, কারণ কি পশ্চিম দিকে, তাই পশ্চিম দিকে গেলে টাইম কমে। কতটুকু কমবে 25 ডিগ্রির জন্য যতটুকু হয় 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট কমলে এখানে 11টা বাজলে এখানে বাজে হচ্ছে 9টা 20। বুঝতে পারছো? এখন ধরো তোমাদের বললাম ক, এখানে আমাদের প্রশ্নতে বললো যে খ আসলে ক এর পশ্চিমে মানে পূর্বে, তোমাদের বললো যে খ আসলে ক এর
পূর্বে, তখন এই 1 ঘন্টা 40 মিনিটটা আমরা বিয়োগ দিতাম না যোগ দিতাম? যোগ দিতাম। তখন সময়টা কত হতো? তখন সময়টা হতো 12টা 40 মিনিট, যেটা আমাদের রাইট অ্যান্সার না, কারণ কোশ্চেনে আমাদের অন্য কিছু জানতে চাইছে আমাদের কাছে। বুঝতে পারছো? গেল। তারপর কি আছে দেখো, ক দেশটি খ দেশের এত, আচ্ছা রাইট অ্যান্সার দিছে আর কি এই জায়গাতে। কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে? দেখো কোন স্থানের সময়, এটাকে এ ধরলাম, ধরলাম হচ্ছে এ, বলছে কি 10 ডিগ্রি, কত ডিগ্রি পরে, আগে দেখবো কোন দিকে, কোন দিকে? পশ্চিমে। কোন দিকে? পশ্চিমে। ধরো এটা বি, এই স্থানের সময় বের করতে বলছে তোমাকে, ধরে নিছি আমি ফিজিক্সের মতো, হ্যাঁ। তো এই স্থানের হচ্ছে সময় বের করতে বলছে। এ হচ্ছে, এতে কয়টা বাজে? এতে বাজে হচ্ছে তোমার 12টা। তো আমি যদি পশ্চিম দিকে আসি, সময় বাড়বে না কমবে? আমি যদি পশ্চিম দিকে আসি, সময় বাড়বে না কমবে? পশ্চিম দিকে আসলে সময় কমবে। কত ডিগ্রি? দেখো কোন স্থানের সময় 12টা হলে 10 ডিগ্রি, তো 1 ডিগ্রির জন্য আমরা পাই 4 মিনিট। তার মানে 10 ডিগ্রির জন্য আমরা পাবো হচ্ছে 40 মিনিট। তো বি এর সময় কি 40 মিনিট বেশি হবে না কম? অবশ্যই কম, কারণ কি পশ্চিম দিকে যাচ্ছি, পশ্চিম দিকে যাওয়ায় মানে কি কমতেছে, আর পূর্ব দিকে গেলে কি বাড়তেছে। বুঝতে পারছো? তো এই যে দেখো 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানীয় মানে স্থানের সময় কত হবে? 40 ডিগ্রি, মানে 40 মিনিট কমবে, তার মানে 11টা 20। কত? 11টা 20 মিনিট। মাধ্যমিক বোর্ড, ঠিক আছে, বা তোমার হচ্ছে 20, এটা মানে মাধ্যমিক বোর্ডই বলে জানি, সঠিক খেয়াল নাই। ম ব মানে জানি কি ভুলে গেছি। এম ও এন স্থানের দ্রাঘিমা যথাক্রমে 40 ডিগ্রি পূর্ব এবং 50 ডিগ্রি পশ্চিম। এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, চিন্তা করো। বলতেছে কি এম ও এন স্থানের দ্রাঘিমা যথাক্রমে 40 ডিগ্রি পূর্ব এবং 50 ডিগ্রি পশ্চিম। দেখো এম এবং এন, এটা হচ্ছে তোমার মনে করো এম, এই স্থানের দ্রাঘিমা হচ্ছে তোমার কি 40 ডিগ্রি পূর্ব, ঠিক আছে, 40 ডিগ্রি পূর্ব। দেখো বুঝছো? তো এখান থেকে যদি আমরা 40 ডিগ্রি আসি পশ্চিম দিকে, তাইলে আমরা মূল মধ্যরেখা পাবো। ঠিক আছে, এই যে মূল মধ্যরেখা, এই যে আমি এটাকে মূল মধ্যরেখা হিসেবে হচ্ছে লিখলাম যদি আসি 40 ডিগ্রি। আবার বলতেছে যে তোমার এম স্থানের দ্রাঘিমা 40 ডিগ্রি পূর্ব এবং এন স্থানের দ্রাঘিমা হচ্ছে কি তোমার 50 ডিগ্রি পশ্চিম। মানে এইখান থেকে, বুঝো কনফিউজ না কিন্তু, এখান থেকে যদি আমরা আরো 50 ডিগ্রি পশ্চিমে যাই, তখন আমরা পাবো হচ্ছে কি এন পাবো। যদি আমরা এখান থেকে মানে এই যে মূল মধ্যরেখা থেকে যদি আমরা 50 ডিগ্রি পশ্চিমে যাই, ঠিক আছে, তাইলে আমরা পাবো কি 50 ডিগ্রি পশ্চিম। দেখো 40 ডিগ্রি পূর্ব থেকে যদি 40 ডিগ্রি আমরা এদিকে আসি, তাহলে মূল মধ্যরেখা পাবো। এখান থেকে যদি আমরা আরো 50 ডিগ্রি পশ্চিমে যাই, তাহলে পাবো হচ্ছে এন। কথাটা এই জায়গাতে হচ্ছে আমাদের বুঝতে হয়। এম এর স্থানীয় সময় সকাল 11টা হলে, এখানে এটা খুবই কঠিন প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে, কয়টা? এটা হচ্ছে তোমার 11টা, কয়টা? 11টা বাজে, সকাল 11টা, ঠিক আছে। তাহলে এন এর স্থানীয় সময় কত? এখন প্রশ্নটা এখানেই যে এম আর এন এর মধ্যে দ্রাঘিমা পার্থক্য কত, এই জায়গায় আমরা ভুলটা করি। দেখো এই জায়গায় আছে হচ্ছে 40 ডিগ্রি, কত? 40 ডিগ্রি, কারণ 40 ডিগ্রি আমরা যদি পশ্চিমে আসি মূল মধ্যরেখা পাবো। আবার এখান থেকে এটুক আছে হচ্ছে তোমার 50 ডিগ্রি, কারণ কি আমরা আবার 50 ডিগ্রি পশ্চিমে গেছি। টোটাল কত দেখো তো, এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার 90 ডিগ্রি। 40 যোগ 50, 40 যোগ 50, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তার মানে এম এবং এন এর মধ্যে গ্যাপ কত? 90 ডিগ্রি। আমরা যদি এম থেকে 90 ডিগ্রি পশ্চিমে আসি তাহলে এন পাবো। যদি আমরা এম থেকে 90 ডিগ্রি পশ্চিমে আসি তাহলে হচ্ছে আমরা এন পাবো। বলছে এখানে এম এ বাজে হচ্ছে 11টা, তাহলে 90 ডিগ্রি পশ্চিমে কয়টা বাজবে? কম বাজবে। 90 ডিগ্রির জন্য আমরা কত পাই দেখো তো, 1 ডিগ্রির জন্য আমরা পাই হচ্ছে 4 মিনিট। তার মানে 90 ডিগ্রির জন্য আমরা পাবো হচ্ছে 360 মিনিট। কিভাবে গুণ দিছি? 4 90, 4 9 36, 360। 360 মিনিট মানে কি 6 ঘন্টা। এইচআরএস আওয়ার্স লিখছি, 6 ঘন্টা। তার মানে যখন হচ্ছে এম এ বাজে সকাল 11টা, এনে বাজবে কত ঘন্টা কম? 6 ঘন্টা কম। ওকে, 6 ঘন্টা কম বাজবে। তো সকাল 11টা থেকে 6 বিয়োগ দাও, ভোর 5টা হয়ে যায়। কয়টা হয়ে যায়? ভোর 5টা হয়ে যায়। রাইট অ্যান্সার কি আমাদের? ভোর 5টা। এই কোশ্চেনগুলো একটু চিন্তা করতে হয়, ক্যালকুলেট করতে হয়, কিন্তু পারলে ইজি। এটা আমি তোমাদের যে লিখে দিলাম, এটা অ্যান্সার করতে আমার লেখাও লাগে নাই, কারণ আমি পারি। তোমরা যখন পারবা, তোমরা এটাকে ভাবে অ্যান্সার করতে পারবা। দেখো নিরক্ষরেখা কল্পনা করা হয় কি? নিরক্ষরেখা মানে কি? এই যে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, মাঝখান দিয়ে যেটা গেছে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। ওকে, দুই মেরু থেকে সমান দূরত্ব, এটা হচ্ছে তোমার নর্থ পোল, উত্তর মেরু, এটা হচ্ছে সাউথ পোল। নিরক্ষরেখা হচ্ছে দুইটা থেকে সমান, মানে দুইটার একদম মাঝামাঝি দিয়ে যায়। নর্থ পোল থেকেও যতটুকু দূরে, সাউথ পোল থেকে ততটুকু দূরে, মানে দক্ষিণ মেরু থেকে যতটুকু দূরে,
উত্তর মেরু থেকেও ততটুকু দূরে। তার মানে 2 মেরু থেকে সমান দূরত্বে থাকে মধ্যরেখা, মানে নিরক্ষরেখা যেটা পূর্ব পশ্চিমে বেষ্টন করে। দেখো পূর্ব পশ্চিমে বেষ্টন করে মানে কি, এই যে দ্রাঘিমা রেখা যদি বলা হয়, তো ধরো এই যে এটা হচ্ছে একটা দ্রাঘিমা রেখা, এটা উত্তর থেকে দক্ষিণে বেষ্টন করে, মানে উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। কিন্তু এই যে আমাদের মূল মধ্যরেখা, মানে সরি নিরক্ষরেখা, এটা এই যে দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা তো পশ্চিম, মানে এই দিক তো পশ্চিম, যাচ্ছে কোন দিকে, পূর্ব দিকে, তো পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, তার মানে এটা পূর্ব পশ্চিমে বেষ্টন করে, রাইট। এটাও গেল। উত্তর দক্ষিণে বেষ্টন করে, ভুল, উত্তর দক্ষিণে করে না, দ্রাঘিমা রেখা হলে উত্তর দক্ষিণে করতো। রাইট অ্যান্সার 1 ও 2, দেখছো। এরকমভাবে আমরা সলভ করব। স্থানীয় সময় ও প্রমাণ সময়, দেখো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান কোনটি? দ্রাঘিমা রেখার মানে দ্রাঘিমা যদি দেওয়া থাকে, প্রতিপাদ্য স্থান আমরা বের করি 180 থেকে বিয়োগ করে। কত? 180 থেকে বিয়োগ করে 180 ডিগ্রি থেকে যত দেওয়া আছে তা বিয়োগ করলে যা আসে ওইটাই হচ্ছে প্রতিপাদ্য স্থান, মানে একদম অপোজিটে। 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান কোনটি? পূর্ব যদি হয় কোনো জায়গা, ধরো হচ্ছে পৃথিবীর এই জায়গায় আমি আসি এ, ওকে, আমার প্রতিপাদ্য স্থান হবে এই জায়গাতে, ঠিক আছে, একদম একদম কেন্দ্র বরাবর যদি ডিরেক্টলি আসি, কেন্দ্র বরাবর যদি আসি তাহলে প্রতিপাদ্য স্থান পাওয়া যায়। মানে আমি এখানে দাঁড়ায় আছি, একদম পৃথিবী ফুটা করে ওই পাশে যে দাঁড়ায় আছে সে আমার প্রতিপাদ্য স্থানে দাঁড়ায় আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা লাগে অনেক সময়। তো এ আর বি, তার মানে যদি মনে করো যে পূর্ব, মানে আমি আসি এই জায়গাতে এ, ধরো এটা এ 70 ডিগ্রি পূর্ব, তাইলে আমার প্রতিপাদ্য স্থান হবে 110 ডিগ্রি পশ্চিম। কত? 110 ডিগ্রি পশ্চিম, কারণ 180 থেকে আমি 70 বিয়োগ করলে 110 ডিগ্রি হব। এখন দেখো আমি যেখানে আছি আমার প্রতিপাদ্য স্থান কি ওই পাশেই হবে? না, আমি পূর্বে থাকলে আমার প্রতিপাদ্য স্থান হবে পশ্চিমে, একদম অপোজিটে। আমি উত্তরে থাকলে আমার প্রতিপাদ্য স্থান হবে দক্ষিণে, আমি দক্ষিণে থাকলে আমার প্রতিপাদ্য স্থান হবে উত্তরে, একদম অপোজিটে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 110 ডিগ্রি পশ্চিম। 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা কত হবে? যেহেতু পশ্চিম দ্রাঘিমায় আছে, এটার প্রতিপাদ্য স্থান হচ্ছে পূর্ব দ্রাঘিমায় হবে, পূর্ব অপোজিটে হবে। আর বলছিলাম 180 থেকে হচ্ছে আমরা বিয়োগ দিব, কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 120 ডিগ্রি। কত? পশ্চিম আছে মানে পূর্ব, 120 ডিগ্রি হচ্ছে আমাদের পূর্ব। রাইট অ্যান্সার, ভুল করো না, পরীক্ষায় দাগাইতে ভুল করবে না। 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান কত? বিয়োগ দাও, 180 ডিগ্রি থেকে হচ্ছে আমরা 45 ডিগ্রি বিয়োগ দিব, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 135 ডিগ্রি। যেহেতু পশ্চিম বলছে তার মানে 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হবে এর প্রতিপাদ্য স্থান বি। একে অপরের প্রতিপাদ্য বিন্দুতে, ঠিক আছে, মানে এই যে ধরো আমি এই জায়গাতে আসি, আমি এই জায়গাতে আসি, আমার প্রতিপাদ্য স্থান হচ্ছে এই জায়গাতে বি, ওকে, কেন্দ্র বরাবর। তো এখানে আসলে পার্থক্য কি হয় বই পড়লে জানবা। আমার এখানে জয়টা বাজে, ওইখানে 12 ঘন্টা বেশি বা কম বাজবে, ঠিক আছে। তো 12 ঘন্টার একটা ব্যবধান থাকে, একদম অপোজিটে যেহেতু। দুটির অবস্থান দুই গোলার্ধে, রাইট। ধরো এই যে পৃথিবীকে দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ মানে কি পৃথিবীর উত্তর সাইড, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ সাউথ। তার মানে আমি আসি উত্তর গোলার্ধে, আমার প্রতিপাদ্য স্থান হচ্ছে দক্ষিণ গোলার্ধে, তাই না? অলওয়েজই, বা আমি আসি পূর্বে, হয়ে যাবে পশ্চিমে। দুই গোলার্ধে বিপরীত ঋতু বিরাজমান। অবশ্যই আমার এখানে যদি ধরো গ্রীষ্মকাল থাকে, এখানে শীতকাল হবে, কারণ কি সূর্য এরকমভাবে হচ্ছে পরে, পৃথিবী তো আর মনে করো সবসময় স্ট্রেট থাকে না, হেলে থাকে। ধরো আমি তোমরা যারা পড়ছো, এটা হচ্ছে তোমার 21শে জুন, কত? 21শে জুন, তার মানে আমার এখানে গ্রীষ্মকাল, এখানে শীতকাল। বা ধরো হচ্ছে এটা 22 ডিসেম্বর, কত? 22 ডিসেম্বর, তাহলে এই জায়গায় গ্রীষ্মকাল, মানে আমার প্রতিপাদ্য স্থানে গ্রীষ্মকাল, আমার এখানে শীতকাল, তার মানে দুটি আলাদা ঋতু বিরাজমান। 1 2 3। ওকে, পৃথিবীর গতি দেখো, কলকাতা ও লন্ডনের স্থানীয় সময়ের পার্থক্য রয়েছে। পৃথিবীর কোন অবস্থার জন্য এটা হয়? পৃথিবী স্থির থাকে তাই ঋতু পরিবর্তনের জন্য হয়? বার্ষিক গতির জন্য হয় না। বার্ষিক গতির তোমার মনে করো যে সময়ের পার্থক্যটা কেন হয়? সময়ের পার্থক্য হয় হচ্ছে তোমার আহ্নিক গতির জন্য। কিসের জন্য? স্থানীয় সময়ের পার্থক্য হয় হচ্ছে আহ্নিক গতির জন্য, যে পৃথিবী যে নিজের অক্ষের উপর ঘুরতেছে তার উপর ডিপেন্ড করে। আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে হচ্ছে আমরা জানি বার্ষিক গতির জন্য দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হয়। এই যে পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবী 365 দিন এক এক সময় হচ্ছে এক একভাবে হেলে থেকে ঘুরে না, তো এই জন্য হচ্ছে কি তোমার ঋতু পরিবর্তন হয়। কিন্তু আহ্নিক গতির ফলে কি হয়? দিন ও রাত হয়, মানে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরে 24 ঘন্টায় একবার, তাই হচ্ছে কি এক জায়গায় দিন, আবার কিছুক্ষণ পরে রাত হয়, তাই না? পৃথিবী যদি না ঘুরতো নিজের অক্ষের চারদিকে, দিন রাত হতো না। তো বি হচ্ছে রাইট আনসার। জোয়ার ভাটার কারণ কোনটি? অলওয়েজ মনে রাখবা, পৃথিবীর যে দৈনিক গতি বা আহ্নিক গতি যেটাকে বলে, পৃথিবী যে নিজের অক্ষের চারদিকে ঘুরতেছে 24 ঘন্টায় একবার, এই জন্য হচ্ছে আমাদের কি হয়?
এটা আমাদের জোয়ার ভাটা হয়ে থাকে। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়, যে 365 দিন পৃথিবী বিভিন্নভাবে বিভিন্ন পজিশনে হচ্ছে ঘুরে, তাই হচ্ছে এক এক জায়গায় ঋতুটা এক এক রকম হয়। কোনো জায়গা পৃথিবীর কোনো জায়গা বছরের কিছু সময় সূর্যের কাছাকাছি চলে যায়, কাছে থাকে, আর কিছু জায়গা হচ্ছে দূরে থাকে। তো তখন সেটার উপরে কি আমাদের ঋতুটা নির্ভর করে। প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ মানে অল্প, তোমাদেরকে বলছি কিছু শব্দার্থ আমাদের জানতে হবে। ক্ষীণ আলো থাকে সে সময়কে কি বলে? মনে করো প্রভাতের কিছু পূর্বে যে সময় হালকা আলো থাকে সেই সময়টাকে বলা হয় কি? উষা। আর সন্ধ্যায় সূর্য ডোবার পর যেটা থাকে সেটাকে বলা হয় গোধূলি। 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে কি দেখা যায়? 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে কি ঘটে? আমরা জানি 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি সূর্যের দিকে হচ্ছে হেলে থাকে। তার মানে কি? দিন সবচেয়ে বড় হয়, রাত হচ্ছে সবচেয়ে ছোট হয়। দেখো, দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত আরে প্রথমেই বলা আছে। ওকে, কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়? আমরা জানি দুইটা তারিখে পৃথিবীর সব জায়গায় দিন রাত সমান হয়। এটা হচ্ছে 21শে মার্চ আর এটা হচ্ছে 23 সেপ্টেম্বর, এই দুইটা তারিখে। তার মানে কি 23 সেপ্টেম্বর দেওয়া আছে, দেখো রাইট অ্যান্সার। বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটা? আমরা জানি 21, আমরা উত্তর গোলার্ধে অবস্থান করতেছি। বাংলাদেশ কোথায়? উত্তর গোলার্ধে। কোথায়? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধ মানে কি? গোল গোল দিয়ে দিছে না? আমরা জানি এই যে তোমাদেরকে বললাম না, এটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করো, এটা হচ্ছে উত্তর ভাগ, এটা হচ্ছে দক্ষিণ ভাগ। বাংলাদেশ হচ্ছে উত্তর ভাগে অবস্থিত। ওকে, বাংলাদেশ উত্তর ভাগে অবস্থিত। তো আমরা যেহেতু হচ্ছে উত্তর গোলার্ধে, 21শে জুন তারিখে হচ্ছে আমাদের দিন সবচেয়ে বড় হয়। আর 22 ডিসেম্বর হচ্ছে কি? আমরা সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকি, তাই আমাদের দিন সবচেয়ে ছোট হয়। তার মানে বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটা? 22 ডিসেম্বর তারিখে। আমাদের 22 ডিসেম্বর তারিখে দিন সবচেয়ে ছোট হয়, রাত সবচেয়ে বড় হয়। ওকে, বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে? এই যে একটু আগে বললাম 22 ডিসেম্বর দিন সবচেয়ে ছোট হয়, রাত সবচেয়ে বড় হয়। ঘুরে জিজ্ঞেস করা হয়েছে 22 ডিসেম্বর। সূর্যের দক্ষিণায়নের শেষ দিনটি কত তারিখ? মানে সূর্য সবচেয়ে বেশি যেই তারিখে, মানে সূর্যের দক্ষিণ মেরু সবচেয়ে বেশি যেই তারিখে সূর্যের দিকে ঝুঁকে থাকে তাকে বলা হয় দক্ষিণায়ন। মানে দক্ষিণায়নের শেষ দিন সবচেয়ে বেশি দক্ষিণ দিকে। মানে পৃথিবী এরকম ছিল, ঠিক আছে, পৃথিবী হচ্ছে এরকম হয়ে গেছে, দক্ষিণ দিক ঘুরে গেছে। আর 21শে জুন তারিখে কি হয়? যে উত্তর মেরু হচ্ছে সূর্যের কাছাকাছি চলে যায়। ধরো সূর্য হচ্ছে এইখানে, আর 22 ডিসেম্বর তারিখে হচ্ছে সবচেয়ে বেশি সূর্যের দক্ষিণ মেরু, ধরো এটা হচ্ছে দক্ষিণ মেরু, সূর্যের দিকে থাকে। 21শে জুন তারিখে সবচেয়ে বেশি হচ্ছে উত্তর মেরু, সূর্যের দিকে থাকে। আর দক্ষিণ মেরু সবচেয়ে বেশি ঝুঁকে থাকে যেই দিন, সেই দিনটাকে আমরা বলি মানে দক্ষিণায়নের শেষ দিন। তার মানে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনটি কবে? 22 ডিসেম্বর। এরপরে আর সূর্য দক্ষিণ দিকে যায় না, আবার সোজা হতে থাকে। 21শে মার্চ তারিখে এসে পৃথিবীর উত্তর মেরু, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু হচ্ছে কি হয়? মানে লেভেলে থাকে, দিন রাত সমান হয়। আবার 21শে জুন তারিখে হচ্ছে উত্তর মেরু সূর্যের কাছে চলে যায়। ধরো সূর্য, ওই যে সবুজ রংটা হচ্ছে সূর্য, ঠিক আছে, কাছাকাছি চলে গেছে। আবার মনে করো যে 23 সেপ্টেম্বর তারিখে তোমার এটা মনে করো যে সমান হয়ে যায়। 22 ডিসেম্বর তারিখে আবার দক্ষিণ মেরু কাছে চলে যায়। 21শে মার্চ তারিখে আবার সমান হয়ে যায়। 21শে জুন তারিখে আবার উত্তর মেরু কাছে চলে যায়। 23 সেপ্টেম্বর তারিখে হচ্ছে আবার সমান হয়ে যায়, মানে এটা এটা কাছে আসে, সমান হয়ে যায়। আবার 22 ডিসেম্বর তারিখে হচ্ছে দক্ষিণ মেরু কাছে চলে যায়। এরকম হাত দিয়ে বোঝালাম আর কি, আর কিছু নাই আশেপাশে। আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতি, যে পৃথিবী যে ঘুরে নিজের অক্ষের চারদিকে, এর ফলে আমরা টাইমটা কাউন্ট করতে পারি, সময়। সূর্যের অবস্থান দেখে যে আচ্ছা এখন হচ্ছে 12টা, এখন 1টা। ওকে, যখন মাথার উপরে সূর্য থাকে তখন ওইখানে 12টা বাজে। তার 1 ঘন্টা পরে কয়টা বাজবে? 1টা। 1 ঘন্টা আগে কয়টা বাজতো? 11টা। এরকম। তো জোয়ার ভাটা হয় আমরা জানি, এবং দিন রাত হয় অবশ্যই। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 1, 2, 3। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। পৃথিবীতে দিন রাত্রির সমান হবার মাস কবে? মার্চে এবং সেপ্টেম্বরে হচ্ছে মনে করো এই যে কয়দিন, ওয়েট, আজকেই তো আমি শ্যুটটা করতেছি হচ্ছে আজকে 23 তারিখ না? আজকেই তো দিন রাত্রি সমান, পৃথিবীর সর্বত্র দিন এবং রাত সমান। তো দেখো সেপ্টেম্বরে এবং হচ্ছে তোমার মার্চে, রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। ওকে, এই দুইটা মাসে হয়। ঢাকা বোর্ডের প্রশ্ন, পৃথিবী তার কক্ষপথে পরিক্রমণকালে 22 ডিসেম্বর পৃথিবীর অবস্থান কীরকম হবে? দেখো 22 ডিসেম্বর কি হয়? দক্ষিণ মেরু সবচেয়ে বেশি কাছে থাকে সূর্যের। পৃথিবী সর্বত্র দিন রাত সমান হবে না, হবে না। দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হবে, রাইট। দক্ষিণ গোলার্ধে মানে দক্ষিণ গোলার্ধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে থাকে বিধায় দিন সবচেয়ে বড় হয়, রাত সবচেয়ে ছোট হয়। সূর্য মকর ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয়। এই যে মকর ক্রান্তি, আমরা জানি যে আরে এরকম হইলো কেন? এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি, আর এটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি। বাংলাদেশের উপর দিয়ে এটা গিয়েছে। তো 21শে জুন তারিখে সূর্য এইখানে পড়ে,
আর 22 ডিসেম্বর তারিখে সূর্য ডিরেক্টলি এটার উপর পড়ে। কীরকমভাবে হচ্ছে হইলো আমাদের ওয়ান শটটা হচ্ছে দেখতে হবে, আসতেছে খুব জরুরি, মানে খুব জলদি। তো দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হয়, সূর্য মকর ক্রান্তির উপর লম্বা হবে কিরণ দেয়। যারা পড়ছে তারা জানে। রাইট আনসার হচ্ছে আমাদের 2 ও 3। ঋতু পরিবর্তন দেখো, কোন সময় উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে? চিন্তা করো তো, আমাদের এখানে বসন্তকাল কবে? ফেব্রুয়ারি মাসে না? এই তো ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস, সিম্পল। আমরা উত্তর গোলার্ধে, তাই এত মাথা কাটাতে হয় না। নিচের কোন সময়কে অপসূর বলা হয়? অপসূর কি? পৃথিবী দূরে থাকে অনেক, না কাছে থাকে? বইয়ের মধ্যে আছে, দেখতে হবে। এটা হচ্ছে তোমার জুলাই মাসের 1 থেকে 4 তারিখ, আর জানুয়ারি মাসের সময়টাকে বলা হয় অনুসূর, ঠিক আছে? আর এটাকে বলা হয় অপসূর। সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় কবে? নিরক্ষরেখা মানে কি? মানে একদম পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর এটা নিরক্ষরেখা। সূর্য এখানে, সূর্য ডিরেক্টলি হচ্ছে এখানে কিরণ দেয় কবে? যখন হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হচ্ছে লেভেলে থাকে। যখন উত্তর মেরু ওইদিকে চলে যায় তখন এটা সম্ভব না, তখন হচ্ছে নিরক্ষরেখা এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? তখন আর সূর্যের আলো এখানে পড়বে না। সূর্যের আলো এই যে নিরক্ষরেখা বরাবর কখন পড়ে? যখন উত্তর মেরু আর দক্ষিণ মেরু হচ্ছে সমান লেভেলে থাকে সূর্য থেকে, কাছেও না বেশি দূরেও না, একদম লেভেল। কবে কবে হয় এটা জানো? 21 মার্চ হয়, 23 সেপ্টেম্বর হয়। রাইট আনসার হচ্ছে 1 ও 3। ওকে, তো সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় কবে? সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় কবে? যেদিন দিন ও রাত সমান হয়। তার মানে কি 21, মানে তোমার নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয় কবে? 21 মার্চ, 23 সেপ্টেম্বর। দুইবার কেন আসছে? যাই হোক, ও অ্যান্সার দেখলাম। পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ? আমরা জানি সূর্য থেকে চাঁদ অনেক ছোট, কিন্তু চাঁদ হচ্ছে কি, চাঁদ পৃথিবীর অনেক কাছে, তাই সূর্য পৃথিবীকে যতটুকু আকর্ষণ করে না কেন, তার থেকে চাঁদ প্রায় ডাবল আকর্ষণ করে হচ্ছে পৃথিবীকে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 2 গুণ। অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে? আমরা জানি, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবী, আর্থ ই লিখলাম। এটা হচ্ছে আমাদের চাঁদ, ঠিক আছে, মুন, বুঝতে পারছো? আর এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে সান। তো সূর্যের আলো যে এখানে পড়তেছে, এটা আমরা কেমনে দেখব? কারণ এটা তো এই পর্যন্ত এসে আটকে যাচ্ছে, এই পাশে কি পড়তেছে না। তাই তখন অমাবস্যার সময় চাঁদ যে আকাশে থাকে না তা না, চাঁদকে দেখাই যায় না, চাঁদ অন্ধকার থাকে, কারণ চাঁদের অপোজিটে হচ্ছে সূর্যের আলোটা পড়ে, বুঝতে পারছো? তো আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে অমাবস্যা, চাঁদ দেখা যায় না। তো তখন পৃথিবী, চাঁদ আর সূর্য কিভাবে থাকে? এক লাইনে থাকে। দেখো, অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে, ঠিক আছে? একই পাশে, দেখো কি বলছে তোমার, একই পাশে হচ্ছে অবস্থান করে, সমকোণে করে না। সমকোণে করা মানে কি, এখানে হচ্ছে তোমার চাঁদ, এটা হচ্ছে পৃথিবী, আর এই জায়গায় সূর্য, তখন দেখা যায়, বুঝতে পারছো? জোয়ার ভাটা অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে? এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা বইয়ের, সৃজনশীলের জন্য। নদীর আবর্জনা পরিষ্কার করে করে, এটা অর্থনীতি, টাকা পয়সা রিলেটেড কাজে হেল্প করে না। নদীতে বাঁধ সৃষ্টি করে, এটা আমাদের লাভ হয় না। নদীর গভীরতা বৃদ্ধি করে, এটাও লাভ হয় না। নদীর মোহনায় পলি জমা করে, দেখো না, এটাও লাভ হয় না। তার কি নদীর গভীরতা বৃদ্ধি করে, নদীর মোহনায় পলি জমা করে, কোনটা রাইট অ্যান্সার দিব? চলো আমরা রাইট অ্যান্সার দেখি। নদীর গভীরতা বৃদ্ধি করে। নদীর গভীরতা কিভাবে বৃদ্ধি হয়? দেখো, জোয়ারের সময় কি হয়, পানি বেড়ে যায়, তখন হচ্ছে জাহাজগুলা সমুদ্র থেকে নদীতে ঢুকে বন্দরে থামতে পারে। আবার যখন হচ্ছে তোমার মনে করো জাহাজ চলে যাওয়ার সময় হয়, তখন আবার যখন জোয়ার হয়, জাহাজের তলা তো অনেক মানে অনেক গভীর না, তো পানি কমে গেলে আসলে জাহাজ আটকে যায়। তো পানি বেড়ে গেলে জাহাজগুলো ঢুকতে পারে, বেরোতে পারে বন্দরে, আর সেই জাহাজগুলো দিয়ে আমরা বাণিজ্য করি। তাই বলা হয়েছে যে জোয়ার ভাটা অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে? নদীর গভীরতা বৃদ্ধি করে। ক্রিটিক্যাল কোশ্চেন। ওকে, জোয়ার ভাটার প্রভাবে কি হয়? নদীর পানি নোংরা হয়, ভুল, পরিষ্কার হয়। নদীর মোহনায় পলি জমা হয় না, রাইট। মানে পলিগুলা হচ্ছে পানির ফ্লোতে মানে সরে যায়। তাহলে নদীর মোহনা, নদীর মোহনা মানে কি, ধরো এটা নদী আর এটা হচ্ছে তোমার সমুদ্র, যেখানে হচ্ছে নদী সমুদ্রতে কানেক্টেড হয় সেটাকে বলা হয় হচ্ছে মোহনা। তো এখানে যদি পলি জমে যায়, তাহলে তো মানে নদীর যে হচ্ছে তোমার মোহনাতে পলি জমে হচ্ছে মোহনা ছোট হয়ে যাবে, বা ডেপথ কমে যাবে, গভীরতা কমে যাবে, পানি উপচে পড়বে বা আটকেও যেতে পারে। বাট যখন জোয়ার ভাটা হয়, জোয়ার মানে কি, পানি বাড়তেছে মানে পানি ঢুকবে, ভাটা মানে কি, পানি বেরোয় যাবে। এই ঢোকা আর বেরোয়ার ফলে পলিগুলা এক জায়গায় থাকে না, চলে যায় পানির সাথে সাথে, বুঝতে পারছো? তো নদীর মোহনায় পলি জমা হয় না, নদী খাত গভীর হয়। নদীর খাত মানে কি, নদীর ডেপটা হচ্ছে বাড়ে জোয়ার ভাটার জন্য। রাইট আনসার হচ্ছে কি আমাদের, মানে 2 ও 3। নদীর পানি তো নোংরা হয় না, রাইট আনসার 2 ও 3। জোয়ার ভাটার প্রভাবে কি হয়, এটা 2বার আসছে। যাই হোক, রাতুল ও প্রতীক কক্সবাজার বেড়াতে গেল, পরিবেশ অনেক শান্ত থাকার কারণে তারা ঘুরে ঘুরে সমুদ্র দেখছিল। হঠাৎ তারা দেখতে পেল সমুদ্রের পানি ফুল উঠেছে। উদ্দীপকের সমুদ্রের পানি ফুল ওঠাকে কি বলে? জোয়ার বলে। রাইট আনসার হচ্ছে আমাদের এ। তো দেখা হবে তোমাদের সাথে এফআরবিতে।
সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের জন্য আবারও হচ্ছে একটা জিনিস বলি, এফআরবিতে জয়েন হবা, যদি তোমাদের ডিসকাউন্ট প্রয়োজন হয় তাহলে TANVIR আমার নাম এর সাথে হচ্ছে 500, এই টোকেনটা তোমরা যদি অ্যাড করে দাও 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এফআরবিতে। দেখা হবে এফআরবিতে, খেলা হবে এফআরবিতে, মজাও হবে এফআরবিতে। ঠিক আছে, খেলা হবে কি নিয়ে? ক্রিকেট, ফুটবল, নো, বিজিএস আর বাংলা নিয়ে। সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।